আজকে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ে জৈব রসায়ন, ইংরেজিতে অর্গানিক কেমিস্ট্রি, এই অধ্যায়টা আলোচনা করব। এইটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জন্য কারণ এখান থেকে প্রচুর নম্বরের প্রশ্ন আসে। তবে অধ্যায়টাকে ভালো করে বুঝতে হবে। কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো ঘুরিয়ে আসে, যেগুলো তোমাদেরকে জিনিসটা অধ্যায়টাকে রপ্ত করে তারপরে উত্তরটাকে দিতে পারবে। তাহলে জিনিসটাকে ভালো করে তোমরা বুঝে নিবে। দেখো, প্রাকৃতিক যে সমস্ত পদার্থগুলো রয়েছে তাকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। তাহলে প্রাকৃতিক যে সমস্ত পদার্থগুলো রয়েছে, প্রাকৃতিক পদার্থকে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি সেই তিনটে ভাগ? এক, উদ্ভিজ্জ মানে হচ্ছে উদ্ভিদ দেহ থেকে যে সমস্ত জিনিসগুলো প্রাপ্ত হয়ে থাকে, যেগুলো আমরা পেয়ে থাকি। তারপরে আমরা বলতে পারি হচ্ছে প্রাণীর দেহ থেকে যেগুলো পাই সেটা হচ্ছে প্রাণীজ। আর তৃতীয় আমরা যেটা বলি সেটা হচ্ছে খনিজ পদার্থ। তোমরা মোটামুটি সবগুলো সম্পর্কে জেনেছো। এই যে শ্রেণী বিভাগ আমরা করলাম, সেই শ্রেণী বিভাগটা করেছিল যে বিজ্ঞানী লেমেরি। মানে এক একটা বিজ্ঞানীর মতে এক এক রকম পদার্থের শ্রেণী বিভাগ। তাহলে বিজ্ঞানী লেমেরি এর মতে যে প্রাকৃতিক পদার্থ রয়েছে, প্রাকৃতিক পদার্থকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করি: উদ্ভিজ্জ, প্রাণীজ, খনিজ। যে সমস্ত পদার্থ উদ্ভিদ থেকে পাওয়া যায় সেটা উদ্ভিজ্জ, যেটা প্রাণী থেকে পাওয়া যায় সেটা হচ্ছে প্রাণীজ, এবং খনিজ হচ্ছে যেগুলো খনি থেকে পাওয়া যায় তাকে বলা হয় থাকে খনিজ। তো তারপরে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, তখন দেখা গেল এই উদ্ভিজ্জ এবং প্রাণীজর যে মেন উপাদানগুলো মোটামুটি ভাবে একই ধরনের যৌগ এদের মধ্যে পাওয়া যায়। আমি যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখি, উদ্ভিদের ক্ষেত্রে প্রধান উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তেমনি প্রাণীর ক্ষেত্রেও প্রধান উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এবং তারা একই ধরনের যৌগ দিয়ে গঠিত। তাই জন্য পরবর্তী ক্ষেত্রে প্রাকৃতিক পদার্থকে এই শ্রেণীবিন্যাস, এই ক্লাসিফিকেশনটাকে বাদ দিয়ে একটি নতুন ভাবে গ্রহণ করা হয়েছিল। তাহলে এটা প্রাকৃতিক পদার্থকে আমরা কি দেখছি না, দুটো ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। তাহলে প্রথমে যেটা ছিল সেটাকে কিন্তু আমরা দেখো, আমরা ক্লাসিফিকেশন কখন করব, আমরা শ্রেণীকরণ কখন করব, যখন তারা আলাদা হবে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় উদ্ভিজ্জ এবং প্রাণীজের যে উপাদানগুলো সেগুলো তো মোটামুটি একই রকম। তাহলে এতগুলো শ্রেণীবিন্যাসের প্রয়োজন নেই। তখন কি হলো যে প্রাকৃতিক পদার্থকে দুটো ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস থেকে যে সমস্ত পাওয়া যায় তাকে জৈব পদার্থ, আর এমনি জড় বা খনিজ থেকে যেটা পাওয়া যায় তাদেরকে বলা হয়ে থাকে অজৈব পদার্থ। তাহলে প্রথমের যে দুটো ভাগ আমরা পেলাম, উদ্ভিজ্জ এবং প্রাণীজ, এই উদ্ভিজ্জ ও প্রাণীজটাই হচ্ছে জৈব। তাহলে কি হচ্ছে, তাহলে জৈব উপাদান কি? জৈব হচ্ছে যেগুলো হচ্ছে উদ্ভিজ্জ এবং প্রাণীজ দেহ থেকে পাওয়া যায়, প্রাণীজ উৎস অর্থাৎ তাদের দেহ থেকে পাওয়া যায়, সেগুলো হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদান হচ্ছে খনিজ থেকে প্রাপ্ত বা খনিজ পদার্থ হচ্ছে অজৈব পদার্থ হয়ে থাকে। তাহলে আমরা যে দেখেছি লেমেরি কি করেছিল, প্রাকৃতিক পদার্থকে তিনটে ভাগে ভাগ করেছিল: উদ্ভিজ্জ, প্রাণীজ, খনিজ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে উদ্ভিজ্জ এবং খনিজ, এই উদ্ভিজ্জ এবং প্রাণীজ এই দুটো মোটামুটি একই ধরনের উপাদান দ্বারা গঠিত। তাই জন্য এই দুটো আলাদা দরকার নেই, তখন দুটোকে একসাথে করা হলো এবং নাম দেওয়া হলো জৈব উপাদান। আমরা যে জৈব রসায়নটা পড়ছি আজকে, সেই জৈব রসায়নটা আসলে উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়। তাহলে জৈব পদার্থ কাকে বলা হয় বা জৈব যৌগ কাকে বলা হয় থাকে? তাহলে কার্বন ঘটিত যে সমস্ত পদার্থগুলো থাকে সেগুলোই হচ্ছে জৈব পদার্থ। তাহলে জৈব পদার্থ হচ্ছে কার্বন ঘটিত পদার্থ। তবে ব্যতিক্রম, মানে যেমন কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি বলতে পারি যে অ্যামোনিয়া, হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে অ্যামোনিয়াটা হচ্ছে অজৈব পদার্থ। তাহলে জৈব পদার্থের একটা যদি উদাহরণ দেখি তাহলে হচ্ছে CH4। তাহলে অজৈব পদার্থের উদাহরণ যদি বলে তাহলে অ্যামোনিয়া বলবো, আর জৈব পদার্থের উদাহরণ হচ্ছে CH4। এইটার নাম, এই যে আমরা CH4 লিখলাম, এটাকেই আমরা বলে থাকি যে মিথেন। জৈব যৌগের সব থেকে সরলতম, এটা হচ্ছে সরলতম হাইড্রোকার্বন।
সরলতম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কথাটা ব্যবহার হচ্ছে এই জন্য কারণ দেখো হাইড্রোজেন আছে এবং কার্বন গঠিত যৌগ, তাই জন্য এটাকে বলা হয়ে থাকে হাইড্রোকার্বন। তাহলে এই যে আমরা জৈব যৌগ পড়ছি, এই জৈব যৌগগুলো কি হয়, প্রধানত যে উপাদানটা থাকে সেটা হচ্ছে কার্বন। তবে এখানে একটা কথা, যে কার্বন থাকলেই যে সেটা জৈব যৌগ সেটা কিন্তু নয়। যেমন তোমার CO2, এখানে কিন্তু কার্বন রয়েছে, তবুও কিন্তু একে আমরা জৈব পদার্থ বলবো না। কেন বলবো না? কারণ এখানে হচ্ছে এই যে পদার্থগুলো রয়েছে, এই যে CO2, এটাকে কিন্তু আমরা অজৈব পদার্থ বলবো, কারণ কিছু কিছু গুণ থাকতে হবে। জৈব পদার্থে কিছু গুণ থাকতে হবে। যেমন তোমার 1 নম্বর গুণ হচ্ছে যে নন পোলার দ্রাবকে এরা হচ্ছে জৈব পদার্থগুলো নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু পোলার দ্রাবক। অর্থাৎ পোলার দ্রাবক কোনগুলো, নন পোলার দ্রাবক কোনগুলো, সেগুলোকে কিন্তু আগে জানতে হবে। অর্থাৎ যে কার্বন গঠিত যে যৌগকেই আমরা জৈব পদার্থ বলবো সেটা কিন্তু নয়। আমি এটা এখানে বললাম যে কার্বন ডাই অক্সাইড আমরা যেটা পেলাম, কার্বন ডাই অক্সাইড কিন্তু অজৈব পদার্থের মধ্যে পড়বে। তাহলে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড এগুলো কিন্তু অজৈব পদার্থ। তাহলে কিছু কিছু গুণ থাকে। তাহলে কি কি গুণ থাকে জৈব পদার্থের ক্ষেত্রে এবং অজৈব পদার্থের মধ্যে কি পার্থক্য আছে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। অর্থাৎ তাদের বৈশিষ্ট্যগুলোকে আমাকে ভালো করে জানতে হবে। যে কার্বন থাকলো মানেই যে জৈব পদার্থ সেটা কিন্তু কখনোই নয়। তাহলে জৈব পদার্থ আর হচ্ছে অজৈব পদার্থ। জৈব পদার্থ কিন্তু কার্বন থাকবেই, আমি যে কথাটা বললাম কার্বন থাকবেই। তবে এটাও বললাম যে কার্বন থাকলেই জৈব পদার্থ সেটাও কিন্তু নয়। অজৈব পদার্থ কি হতো, কার্বন পরমাণু থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন কার্বন ডাই অক্সাইডে কার্বন আছে, আবার NH3ও কিন্তু অজৈব পদার্থ, কিন্তু এখানে কিন্তু কার্বন নেই। তাহলে কার্বন থাকতেও পারে আবার না থাকতে পারে। আর কি হতে পারে, আমি বললাম যে দ্রাবক, পোলার দ্রাবক আর নন পোলার দ্রাবক। পোলার দ্রাবক কোনগুলো, যে জলকে আমরা পোলার দ্রাবক বলে থাকি। জলকে পোলার দ্রাবক কেন বলা হয় থাকে? পোলার মনে হচ্ছে, দেখো জলের মধ্যে যদি আমরা দেখি, জলের মধ্যে কি হয়ে থাকে না H+ আর OH- এই দুটো আলাদা আলাদা আয়ন থাকে, তাই জন্য একে আমরা বলে থাকি হচ্ছে পোলার দ্রাবক। তাহলে এই যে জৈব পদার্থ আমরা পেলাম, এটা কিন্তু পোলার দ্রাবকে কিন্তু দ্রবীভূত হবে না। কোথায় হবে না, নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে এখানে পোলার দ্রাবক আমি বললাম জল, তেমনি নন পোলার দ্রাবক কোনগুলো? নন পোলার দ্রাবক হচ্ছে যেগুলো আয়নিত অবস্থায় থাকে না, তাকে আমরা বলবো হচ্ছে নন পোলার দ্রাবক। নন পোলার দ্রাবকের মধ্যে যেটা আমরা বলতে পারি সেটার নাম হচ্ছে অ্যালকোহল। আর অজৈব পদার্থগুলো সাধারণত পোলার দ্রাবকে দ্রবীভূত হতে পারে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে দ্রাব্যতা দিয়েও আমরা কিন্তু জৈব পদার্থকে শনাক্তকরণ করতে পারি। যে কার্বন থাকলে মনেই যে সেই হচ্ছে জৈব পদার্থ সেটা নয়। আমার দেখতে হবে যে সেটা কি পোলার দ্রাবকে দ্রবীভূত হচ্ছে না নন পোলার দ্রাবকে দ্রবীভূত হচ্ছে। যদি পোলার দ্রাবকে দ্রবীভূত হয় তাহলে অজৈব পদার্থ, যদি নন পোলারে দ্রবীভূত হয় তাহলে হচ্ছে জৈব পদার্থ। এছাড়া আরো কিছু পার্থক্য রয়েছে। যেমন জৈব পদার্থের ক্ষেত্রে দেখব স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কটা কম হয়ে থাকে। তাহলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিন্তু কম হয়ে থাকে, আর এর ক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্ক গলনাঙ্কটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তারপরে আমরা দেখলাম যে এখানে ক্যাটিনেশন ধর্ম থাকে, এখানে সমবয়তা লক্ষ্য করা যায়। আমি এগুলো পরে আলোচনা করব যে সমবয়তা কাকে বলে। তাহলে সমবয়তা থাকে এখানে, কিন্তু যে অজৈব পদার্থে সমবয়তা থাকে না। তাহলে এইটা কিন্তু তোমাদের HW থাকলো, যে অজৈব এবং জৈব পদার্থের মধ্যে পার্থক্য। তাহলে আশা করি তোমরা জৈব এবং অজৈব পদার্থের মধ্যে পার্থক্য করতে পারবে। আচ্ছা, এইবার যে কথাটা বলছিলাম যে সমবয়তা কাকে বলা হয়? সমবয়তা হচ্ছে যখন একাধিক পরমাণু কি হয়ে থাকে, বিভিন্ন রূপে অবস্থান করে থাকে। কোনো যৌগ, ধরো একটা উদাহরণ আমি দিই তাহলে ভালো হবে, যে CH3CH2OH, এটার মধ্যে দেখো কতগুলো কার্বন রয়েছে, দুটো কার্বন রয়েছে। হাইড্রোজেন কতগুলো রয়েছে?
3 2 5 6টা হাইড্রোজেন রয়েছে আর অক্সিজেন রয়েছে একটা। আবার দেখো আমি যদি এটাকে এইভাবে লিখি CH3OCH3, দেখো এখানে 2টো কার্বন রয়েছে, 6টা হাইড্রোজেন রয়েছে, একটা অক্সিজেন রয়েছে। অর্থাৎ আমি এদেরকে যদি লিখি তাহলে কেমন হবে, যে কার্বন হচ্ছে 2টো আছে, হাইড্রোজেন রয়েছে 6টা আর অক্সিজেন, কার্বন আগে লিখতে হয় হাইড্রোজেন। তাহলে যাদের সাধারণ সংকেত একই, এটা হচ্ছে সাধারণ সংকেত, তাহলে যাদের সাধারণ সংকেত একই হবে, সাধারণ সংকেত একই কিন্তু বিন্যাসটা আলাদা, কিন্তু বিন্যাস আলাদা, তাকে সমবয়তা বলা হয়ে থাকে, তাকে সমবয়তা বলে। তাহলে এই সমবয়তা তাহলে কার ক্ষেত্রে দেখা যায়? সমবয়তা কিন্তু এই জৈব পদার্থের ক্ষেত্রে দেখা যায়। এই সমবয়তা কিন্তু আবার বিভিন্ন ধরনের হতে পারে। কখনো কি হতে অবস্থান গঠিত সমবয়তা হতে পারে। দেখো এখানে যে সমবয়তা আমরা করেছিলাম, দেখো কি পার্থক্য, এখানে OH আছে অর্থাৎ অ্যালকোহল, এটা মাথায় রাখবে যে OH হচ্ছে অ্যালকোহল। আর এখানে দেখো এই যে বন্ধন অক্সিজেন লিখেছে, দুই দিকে দাগ আছে, এই ধরনের হলে তখন তাকে বলবো ইথার। তাহলে এটা হচ্ছে কার্যকারী মূলক কি হয়েছে, কার্যকারী মূলকের জন্য তারা আলাদা আলাদা যৌগ গঠন করেছে, একে কার্যকারী মূলক গঠিত সমবয়তা বলা হয়ে থাকে। এটার নাম আমরা পাবো হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর এটার নাম হচ্ছে ইথার, ডাইমিথাইল ইথার। তাহলে OH যদি থাকে তাকে আমরা বলবো হচ্ছে অ্যালকোহল। কোনো যৌগে OH থাকার মানে হচ্ছে সেটা হচ্ছে অ্যালকোহল, আর এই যে বন্ধন এটা যদি থাকে তাকে বলবো আমরা হচ্ছে ইথার। তাহলে কার্যকারী, এগুলোকে বলা হয় কার্যকারী মূলক। তাহলে যাদের উপস্থিতি থাকার জন্য ওই পদার্থের ধর্মটা শনাক্তকরণ হচ্ছে তাকে কার্যকারী মূলক বলা হয়। তাহলে এখানে কার্যকারী মূলক কি আছে? OH, এখানে কার্যকারী মূলক অক্সিজেন। তাহলে কার্যকারী মূলকটা আলাদা হওয়ার জন্য তারা কি হচ্ছে, আলাদা যৌগ গঠন করছে, কিন্তু তাদের সাধারণ সংকেত একই। তাই জন্য এটা সমবয়তা। কি ধরনের সমবয়তা? কার্যকারী মূলক ঘটিত সমবয়তা। একে বলা থাকে কার্যকারী গ্রুপ ঘটিত সমবয়তা, গ্রুপ ঘটিত সমবয়তা। তাহলে আশা করি তোমরা সমবয়তা বুঝতে পেরেছো। যাদের গঠন সংকেত একই কিন্তু তাদের বিন্যাসটা আলাদা, তাকেই বলা হয়ে থাকে সমবয়তা। আবার একটা উদাহরণ দিলে তোমাদের আরো ক্লিয়ার হবে। যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, CH3 CH2 CH2 আর OH। এখানে দেখো কার্বন কতগুলো আছে? 3টে কার্বন আছে। হাইড্রোজেন কতগুলো আছে? 3 2 5 2 6 7টা হাইড্রোজেন আছে, অক্সিজেন একটা। একে আমি অ্যালকোহলই লিখবো কিন্তু একটু আলাদা ভাবে, বিন্যাসটা আলাদা হবে। তাহলে CH3 CH3 আর এখানে আমি OH লিখলাম। দেখো কার্যকারী মূলক একই আছে, এটা হচ্ছে গ্রুপ, কার্যকারী গ্রুপ বলা আছে, যাদের উপস্থিতির জন্য ও ধর্মটা শনাক্তকরণ হচ্ছে। দেখো এখানেও অ্যালকোহল আছে, এখানেও অ্যালকোহল আছে, কিন্তু পার্থক্য কোথায়? এখানে প্রথমে অ্যালকোহল আছে, এখানে কিন্তু মাঝের দিকে অ্যালকোহল আছে, অর্থাৎ দুটো কিন্তু আলাদা আলাদা যৌগ। এই যৌগটার নাম হচ্ছে এন প্রোপাইল। এর পরের দিনে ভিডিওতে আমি তোমাদেরকে নামকরণ শেখাবো, এই যে নামকরণগুলো কেমন করে হচ্ছে। আপাতত আজকের জন্য তোমরা মুখস্থ করো যে এটার নাম হচ্ছে এন প্রোপাইল অ্যালকোহল, আর এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে আমরা কি দেখছি যে এটাও কিন্তু সমবয়তা। এটা কি ধরনের সমবয়তা? না, এটা অবস্থান গঠিত সমবয়তা। এই ধরনের সমবয়তাকে বলা হয়ে থাকে অবস্থান ঘটিত সমবয়তা। তাহলে এখানে সমবয়তা বলছি কেন? কারণ গঠন সংকেত একই। দেখো গঠন সংকেত কি আছে? কার্বন আছে কতগুলো? 1 2 3টে কার্বন। হাইড্রোজেন কতগুলো আছে? 3 2 5 2 5 6 7 1 8টা, অক্সিজেন একটা। এখানেও তাই, 1 2 3টে কার্বন, 3 3 6 7 8টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। অর্থাৎ তাদের সাধারণ গঠন সংকেতটা দেখো একই আছে, কিন্তু কোথায় আলাদা? না তাদের বিন্যাসটা, তাদের ত্রিমাত্রিক যে বিন্যাস
সেটা তাদের গঠনটা আলাদা হওয়ার জন্য তাহলে কিন্তু তারা সমবায়তা তৈরি করছে। কি ধরনের সমবায়তা? অবস্থান ঘটিত সমবায়তা। এর আগে যেটা আমরা করলাম সেটা হচ্ছে কার্যকারী গ্রুপ ঘটিত সমবায়তা, কারণ কার্যকারী গ্রুপ ওখানে আলাদা আলাদা আছে, গঠন সংকেত একই হলো, কার্যকারী গ্রুপ আলাদা থাকার জন্য কার্যকারী গ্রুপ ঘটিত সমবায়তা। আর এখানে কি ধরনের সমবায়তা? অবস্থান ঘটিত সমবায়তা, কারণ হচ্ছে এখানে কিন্তু গ্রুপ একই থাকলেও তাদের অবস্থান মানে একটা প্রথমে একটা হচ্ছে দ্বিতীয় দিয়ে আছে, অর্থাৎ তাদের এই ধরনের যে সমবায়তা থাকে তাদেরকে বলা হয়ে থাকে অবস্থান ঘটিত সমবায়তা। দুটোর কিন্তু ধর্ম মোটামুটি একটু পার্থক্য থাকে। তাহলে আমরা সমবায়তা সম্পর্কে জানলাম, যাদের ক্ষেত্রে কি হয়ে থাকে, যাদের ক্ষেত্রে গঠন সংকেত একই থাকবে কিন্তু তাদের ত্রিমাত্রিক বিন্যাসটা আলাদা হবে, তাকে বলা হয়ে থাকে সমবায়তা। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা বললাম ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্ষেত্রে সমবায়তা দেখা যায় এবং পার্থক্যের মধ্যে এটা লিখতে পারো তোমরা ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম কি? ক্যাটিনেশন ধর্ম থাকার জন্যই দেখবে জৈব যৌগে প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক অসংখ্য যৌগ সম্ভব হয়। এই যৌগটা কেন সম্ভব হয়? যৌগটার পিছনে কারণ কি? এই ক্যাটিনেশন ধর্মটা এর জন্য দায়ী। ক্যাটিনেশন ধর্মটা কি হয় যে আমরা দেখব যে কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে, এই যে ধর্ম এটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এই ধর্মটাই, যে ধর্মের জন্য একটা কার্বন অন্য কার্বনের সাথে যুক্ত হতে পারে সেই ধর্মটাকে আমরা বলে থাকি ক্যাটিনেশন ধর্ম। আচ্ছা, যদি এটা হাইড্রোকার্বন হতো, হাইড্রোকার্বন তোমাদের এর আগে একবার আলোচনা করলাম যে হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন গঠিত যে যৌগ, তাহলে এটা এর মধ্যে যদি এই ধরনের দুটো যদি কার্বন থাকে তাহলে তার মধ্যে হাইড্রোজেন কতগুলো থাকবে এবং সেই হাইড্রোজেনের সংখ্যাটা আমরা জানবো যদি আমরা বিন্যাসটা করতে শিখি। দেখো কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হচ্ছে 4। কেমন করে আমরা 4 পাবো? তোমরা দেখো যে কার্বনে যদি ইলেকট্রন বিন্যাস করি, কার্বনের ক্ষেত্রে কতগুলো হয়ে থাকে? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন অর্থাৎ 6 হওয়ার জন্য ইলেকট্রন বিন্যাস প্রথম ঘরে 2টো থাকে, তারপরে ঘরে হচ্ছে 4টা থাকে। যেহেতু শেষের ঘরে 4টা ইলেকট্রন থাকে তাই জন্য কি হয়ে থাকে? এর যোজ্যতা 4। তাহলে কার্বনের যোজ্যতা 4 হওয়ার জন্য কার্বন দেখো কার্বনের সাথে একটা বন্ধনে ছিল, তাই জন্য কার্বনের চারিপাশে 4টা বন্ধন থাকবে। দেখো 4টে হাত হবে, 1 2 3 4, তাই জন্য 4টে হাইড্রোজেন যুক্ত হয়েছে। তোমাকে যদি এই ধরনের দিত, ধরো এই ধরনের একটা যৌগ তোমাকে দিয়ে দিল, বললো যে সম্পূর্ণ করো, এটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, কারণ কার্বনের হাত কতগুলো হওয়ার জন্য এই কার্বনের হাত দেখো 4টা হওয়া উচিত, আছে কতগুলো? 1টা। তাই জন্য আমাকে কিন্তু চারিদিকে 4টে হাত এখানে লাগাতে হবে। আবার দেখো এই কার্বনের ক্ষেত্রে দেখো এইদিকে 2টো হাত আছে, এদিকে 1টা, তাহলে 3টে হাত ব্যবহার হয়েছে, তাহলে বাকি থাকলো কতগুলো? 1টা। কার্বনের যোজ্যতা হচ্ছে 4। কেন? কারণ দেখো ইলেকট্রন বিন্যাসকে আমরা জানতে হবে। আমরা পরমাণু পর্যায় সারণী পড়েছি, সেখানে ইলেকট্রন বিন্যাস আমরা জেনেছি ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। আচ্ছা, এবারে এই কার্বনের ক্ষেত্রে দেখো তাহলে এখানে 2টো আছে, তাহলে একে 4টা করতে হবে, তাহলে এখানে 1টা হবে আর এখানে 1টা হবে, দেখো 4টে হয়ে গেল। সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী কাকে বলা হয় এটা আমরা দেখব আজকে। দেখো সমগণীয় শ্রেণী হচ্ছে যে একই ধরনের সাধারণ সংকেত বিশিষ্ট, একই ধরনের সাধারণ সংকেত এবং যাদের মধ্যে পাশাপাশি দুটো যৌগের মধ্যে পার্থক্য CH2 হয়, তাদেরকে আমরা বলে থাকি সমগণীয় শ্রেণী। যেমন তোমাদের সিলেবাসে যেটা 3টে রয়েছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তাহলে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন। অ্যালকাইন তো অ্যালকেন কি? অ্যালকেনের যদি সাধারণ সংকেত আমরা দেখি তাহলে হচ্ছে CnH2n+2। অ্যালকিন যদি আমরা দেখি, অ্যালকিন হবে হচ্ছে CnH2n। অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। এছাড়াও তোমাদের আরো কতগুলো জানতে হবে, সেটা যেমন হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের যদি আমরা সাধারণ সংকেত আমরা দেখি সেটা হবে হচ্ছে CnH2n+2O। তারপরে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে CnH2nO। এগুলো হচ্ছে সাধারণ সংকেত। দেখো অ্যালকেন বললাম, অ্যালকেনের যদি মান এই যে n এর মান যদি 1 হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে, n এর মান যদি 1 হয় তখন দেখো কি দাঁড়াবে, এখানে 1 হয়ে গেল,
আর এখানে হচ্ছে 1 মানে 2 একে 2 আর একে 2 এ 4, এটাকে বলা হয় মিথেন। তাহলে 1 কার্বন যুক্ত হলে তাকে হচ্ছে মিথ বলবো। অ্যালকেনের নামকরণগুলো এইভাবে হয়, 1 হলে মিথ, 2 হচ্ছে ইথ, 3 হচ্ছে প্রোপ, এইরকম ভাবে নামকরণ হবে। তাহলে 2 হলে কি হবে, 2 যদি হয় তাহলে হচ্ছে এখানে যদি 2 হয় তাহলে C2 হবে H, 2 দুগুণী 4 প্লাস হচ্ছে 6। N যদি 3 হয় তাহলে কি হবে, এখানে 3 চলে আসবে, C3H, তাহলে 3 দুগুণী 6 আর 2 হচ্ছে 8 হবে। তাহলে আমি বললাম একটা কার্বন যদি যুক্ত হয়, এই নামকরণ আমি পরে আলোচনা করব, ইউপ্যাক নামকরণ বলা হয়ে থাকে। ইউপ্যাক নামকরণে কি হয়ে থাকে, যদি কার্বন যদি একটা হয় তখন সেখানে বলবে মিথ, কার্বন যদি দুটো হয় তাহলে হবে ইথ, কার্বন যদি 3 হয় প্রোপ। এইভাবে নামকরণগুলোকে করতে হবে। তাহলে অ্যালকিন এন কথাটা আসবে, তাই জন্য মিথেন, ইথেন, প্রোপেন হলো। দেখো একটা কার্বন যখন থাকে তখন তাকে বলবো মিথেন। অ্যালকিন গ্রুপ তাই জন্য এন আসবে, আর কার্বন যেহেতু 1 আছে তাই জন্য মিথ, কার্বন 1 থাকার জন্য মিথ, আর অ্যালকিন গ্রুপ হওয়ার জন্য এন, তাহলে এর নাম হচ্ছে মিথেন। এটার ক্ষেত্রে দেখো কার্বন দুটো আছে তাহলে ইথ, আর অ্যালকেন হওয়ার জন্য এন, তাহলে ইথেন। আবার দেখো 3টে কার্বন থাকলে বলবো প্রো, আর অ্যালকেন গ্রুপ হওয়ার জন্য একে বলবো হচ্ছে প্রোপেন। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন এগুলো হয়। 4 যদি হয়ে থাকে তাকে বলবো আছে বিউট, এগুলো মনে রাখবে। 5 হচ্ছে পেন্ট। তাহলে কার্বন যদি 4 হয় তাহলে অ্যালকেনের ক্ষেত্রে কি হবে, এটা যদি 4 হয় তাহলে 4 দুগুণী 8 আর 2 হচ্ছে 10, হাইড্রোজেন হচ্ছে 10 হবে, এটার নাম হচ্ছে বিউটেন। তাহলে এগুলো সবই হচ্ছে অ্যালকেন গ্রুপ। তাহলে অ্যালকেন গ্রুপে বা আমরা এর আগে বলেছি যে সব থেকে সরলতম জৈব যৌগ হচ্ছে এই মিথেন। মিথেন কেমন হয়, মিথেনের গঠন যদি আমরা দেখবে মিথেনে একটা হাইড্রোজেন থাকে আর 4টে হাইড্রোজেন এইভাবে থাকে। এদের মধ্যে যে কোণটা হয় সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট হয়ে থাকে, টেট্রাহেড্রাল শেপ হয়ে থাকবে। তুমি যদি একটু গঠনটাকে এরকম ভাবে আঁকো, এই ধরনের শেপটাকে বলা হয় টেট্রাহেড্রাল। অনেকে মিথেনকে এইভাবে লেখে, সেটা কিন্তু ঠিক নয়, মিথেনকে এইভাবে লিখতে হয়, এটাকে বলা হয় টেট্রাহেড্রাল শেপ। তাহলে এটা ক্ষেত্রে কি হয়ে থাকে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট হয়ে থাকে। তাহলে আমরা দেখছি অ্যালকেন গ্রুপ হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, 5 হলে পেন্টেন, হেক্সেন, হেপটেন, এইভাবে চলতে থাকবে। এইবারে দেখো দুটো গ্রুপের মধ্যে আমি কত পার্থক্য থাকবে, মানে একটা সমগণীয় শ্রেণী, এটা কোন গোত্রের না অ্যালকেন গোত্রের, অ্যালকেন গ্রুপের এগুলো যৌগ, এবং দুটো গ্রুপের পাশাপাশি যে দুটো যৌগ আছে তাদের মধ্যে পার্থক্য দেখো কত, এখানে একটা কার্বন বেশি আছে আর দুটো হাইড্রোজেন বেশি আছে, অর্থাৎ তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, CH2। তাহলে সমগণীয় শ্রেণী হচ্ছে যে সমস্ত যৌগগুলোকে একটি সাধারণ সংকেত দ্বারা তাকে লেখা যায় এবং যাদের ক্ষেত্রে পাশাপাশি দুটো যৌগের মধ্যে পার্থক্য CH2 হয়, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণীর একটা সুবিধা হচ্ছে, যদি আমি অ্যালকেনের যে কোনো একটা অ্যালকেনের যদি আমরা প্রস্তুতি তার ধর্মগুলো জানি, ওই গ্রুপের বাকি মৌল যৌগগুলোর ধর্ম বা প্রস্তুতি একই রকম ভাবে করা যেতে পারে। তাহলে এইটা কিন্তু এইটার মানে সুবিধা, সমগণীয় শ্রেণীর সুবিধাটা হচ্ছে এটাই যে গ্রুপের, ধরো অ্যালকেন গ্রুপ বা অ্যালকিন গ্রুপ, যে কোনো একটা গ্রুপের যদি আমি অ্যালকিন গ্রুপের যদি একটা যৌগের সংকেত আমি এই প্রস্তুতি যদি আমরা জানি বা তার ধর্ম যদি জানি, বাকিগুলোরও প্রস্তুত প্রণালী ধর্ম সেম হবে। তাই জন্য এটাই সুবিধা, বারবার আলাদা করে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেনের ধর্ম মনে রাখার দরকার নেই। আমরা কি করব না, অ্যালকেনের শুধু যদি অ্যালকেনের ধর্ম এবং তার প্রস্তুত প্রণালী মনে রাখি, তাহলে ওটাই সবার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যেতে পারে। এইটা একটা সুবিধা। আচ্ছা, আমি যেটা তোমাদের বলেছিলাম যে সিলেবাসে 3টে রয়েছে, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। এদের মধ্যে পার্থক্য কি, তোমরা যদি দেখো অ্যালকেনের ক্ষেত্রে মিথেন যদি আমরা করেছি যে সবগুলো বন্ধনই কিন্তু সিঙ্গেল বন্ধন, এক বন্ধন যুক্ত হয়ে থাকে, তাহলে মিথেন হচ্ছে এক বন্ধন যুক্ত হয়ে থাকে।
সবগুলো এক বন্ধন। তাহলে এই ধরনের যৌগগুলোকে আমরা বলে থাকি সম্পৃক্ত যৌগ। তাহলে জৈব যৌগের মধ্যেও ভাগ আছে। সম্পৃক্ত যৌগ কারা? যে সমস্ত যৌগে প্রতিটা বন্ধন হচ্ছে এক বন্ধন প্রকৃতির হয় তাকে সম্পৃক্ত যৌগ বলা হয়ে থাকে। যেমন মিথেন, তাহলে অ্যালকেন কিন্তু সম্পৃক্ত যৌগ। অ্যালকিন হচ্ছে, অ্যালকিনের যদি একটা গঠন আমরা করি, অ্যালকিন দেখো CnH2n আমরা বলেছি, CnH2n। আমি যদি এক দেখি, এক এখানে কিন্তু হলে কি হবে, সি হবে মানে এক, আর এখানে H2। আমি কি বললাম? আমি তোমাদের একটা জিনিস বলেছি যে সব থেকে সরলতম হচ্ছে CH4, ওর থেকে সরলতম নাই, তাহলে এই যৌগটার অস্তিত্ব নেই। তাহলে এখানে কিন্তু দুটো হতে হবে মিনিমাম, এক হবে না। অ্যালকিন কখনো এক হবে না, দুই হবে। তাহলে এখানে যদি দুই হয়, দুই লিখলাম, তাহলে দুই দুগুণে হচ্ছে 4, তাহলে C2H4 হয়ে গেল। তাহলে এই যে যৌগটার নাম, এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন। তাহলে এই যৌগটার নাম কি হয়? মিথেন ইথেন, আর এর নাম হয়ে থাকে ইথিলিন। ইথিলিন। তাহলে এর গঠনটা কেমন হবে? আমরা দেখেছি যে কার্বনের ক্ষেত্রে দুটো কার্বন আছে, আমি দুটো কার্বন লিখলাম। আচ্ছা, এইবারে দেখো হাইড্রোজেন কতগুলো আছে? হাইড্রোজেন 4টা, তাহলে একে আমি দুটো বসাবো, আর এই কার্বনের ক্ষেত্রে আমরা দুটো বসাবো। কিন্তু দেখো আমি কি বলেছিলাম, কার্বনের ক্ষেত্রে কিন্তু 4টা হাত আছে, যোজ্যতা 4 আছে, কিন্তু এখানে 1 2 3টে যোজ্যতা আছে, তাই জন্য এখানে কিন্তু একটা যোজ্যতা বসাতে হবে। তাহলে সংকেত কেমন হলো? না এই ধরনের সংকেত হলো। এবং এই সংকেতের ক্ষেত্রে দেখো একটা ডবল বন্ধন, দ্বি বন্ধন আছে, এই জন্য এই ধরনের যৌগগুলোকে আমরা অসম্পৃক্ত যৌগ বলে থাকি। একে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তাহলে অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ, যার মধ্যে কি রয়েছে? যার মধ্যে দ্বিবন্ধন বর্তমান হয়ে থাকে। তাহলে এক বন্ধন যদি থাকে তাহলে সম্পৃক্ত, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এগুলো যদি থাকে তখন তাকে বলবো অসম্পৃক্ত যৌগ। এইবারে বললাম অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি CnH2n-2 হবে। আমি কি বলেছিলাম? অ্যালকেনের ক্ষেত্রে এক হয়, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু এক হবে না, কারণ সরলতম কিন্তু মিথেন। তাহলে এখানে 2 হতে পারে। তাহলে কার্বন যদি 2 হয় না, এন যদি 2 হয়, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দাও, তাহলে হচ্ছে 2 হলো। তাহলে এর গঠনটা কেমন হবে? এখানে তাহলে দুটো কার্বন আমি লিখলাম, হাইড্রোজেন দুটো আছে, একটা হাইড্রোজেন এই পাবে, একটা হাইড্রোজেন একে দেওয়া হবে। এবং তাহলে আমরা কি পাবো? দেখো কার্বনের 4টা যোজ্যতা হওয়ার কথা, কিন্তু এখানে একটা যোজ্যতা আছে, তাহলে বাকি 3টে কিন্তু এখানে বন্ধন। তাহলে এটা হচ্ছে ত্রিবন্ধন যুক্ত যৌগ, এবং এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এটাও কিন্তু একটা অসম্পৃক্ত যৌগ। এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এটা কোন ক্যাটাগরির, কোন গোত্রের? সমগণীয় শ্রেণী হচ্ছে অ্যালকাইন। এর মধ্যে কি রয়েছে? ত্রিবন্ধন রয়েছে। পরীক্ষায় প্রশ্ন দেয় একটি দ্বিবন্ধন যুক্ত যৌগের নাম ইথিলিন, একটি ত্রিবন্ধন যুক্ত যৌগের নাম অ্যাসিটিলিন। এর আগের দিন আমরা যে জিনিসটা শিখেছিলাম যে কিভাবে আমাকে এই করতে হয়, যে কার্বনের যোজ্যতা 4 দিয়ে, সেটাতে কিন্তু এখানে দেখো আমার কাজে লেগে যাচ্ছে। সেই আইডিয়াকে কাজে লাগিয়ে আমি বুঝতে পারছি যে এই যে যৌগটা, এটা কিন্তু ত্রিবন্ধন প্রকৃতির হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ। তাহলে আমি যদি জৈব যৌগকে ভাগ করি, দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, যার মধ্যে শুধুমাত্র এক বন্ধনই বর্তমান থাকে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, তাকে সম্পৃক্ত যৌগ বলা হয়। আর কোনো যৌগের মধ্যে, কোনো জৈব যৌগের মধ্যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তখন তাকে অসম্পৃক্ত যৌগ বলা হয়ে থাকে। আমি কিভাবে এই দুটোকে আলাদা করতে পারবো, কিভাবে সম্পৃক্ত এবং অসম্পৃক্তকে আলাদা করতে পারি, সেটা একটু দেখবো আমরা। সম্পৃক্ত আর অসম্পৃক্তকে কিভাবে আলাদা করতে পারি। দেখো সম্পৃক্ত যৌগ যদি আমরা দেখি, কি বললাম না, CH4 হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ কি হবে? অসম্পৃক্ত যৌগ দেখলাম ইথিলিন হতে পারে বা অ্যাসিটিলিন। আমি ইথিলিনকে লিখলাম, তাহলে ইথিলিনকে কিভাবে লিখতে পারি? এখানে CH2 ডবল বন্ড CH2 লিখলাম। এইবারে আমি কিভাবে তাকে শনাক্তকরণ করব, পৃথকীকরণ কিভাবে করব? দেখো এইবারে যদি আমি দুটোর মধ্যেই KMnO4 যদি দিয়ে দিই, KMnO4 বা KMnO4ও দিতে পারি, বা ব্রোমিন জল যদি দিই,
ব্রোমিন জল। আমরা জানি ব্রোমিন জল কি বর্ণের হয়ে থাকে, ব্রোমিন জল কিন্তু লাল বর্ণের হয়ে থাকে। তাহলে আমি মিথেনের মধ্যেও ব্রোমিন জল দিলাম বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম, বা আমি এই যে ইথিলিন আছে ইথিলিনের মধ্যেও আমি কি হয় ব্রোমিন জলকে দিয়ে দিলাম, ব্রোমিন জলটাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তাহলে এখানেও ব্রোমিন জল দিলাম, এখানেও ব্রোমিন জল, কিন্তু মিথেন ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করবে না। বিক্রিয়া না করার ফলে কি হবে, বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে না বলে তাই জন্য বর্ণ চেঞ্জ হবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখো জল তো বর্ণহীন, আমরা জানি জলের মধ্যে ব্রোমিন আছে তাই জন্য জলটা লাল। এইবারে যদি কি হয়, এইবারে যদি আমি এর সাথে এই যৌগটার সাথে যদি আমি বিক্রিয়াটা করাই ব্রোমিনের জলের সাথে, তাহলে কি হবে দেখো, এই ব্রোমিন জলের মধ্যে ব্রোমিন আছে, এই ব্রোমিনটা কি হবে, এই যে ইথিলিনের সাথে যুক্ত হয়ে ব্রোমাইড তৈরি করবে। এই যে সম্পৃক্ততা আছে সেই সম্পৃক্ততাকে শেষ করে দিবে, অর্থাৎ এই যে ডবল বন্ধন সেটাকে ভেঙে দিবে। হ্যাঁ, ভেঙে কি ঢুকবে, এখানে ব্রোমিনগুলো ঢুকবে। এখানে দুটো ব্রোমিন আছে, তাহলে একটা ব্রোমিন পরমাণু এর সাথে যুক্ত ব্রোমাইড যৌগ তৈরি করবে। আর কি হবে, এবার দেখো জলের মধ্যে কিন্তু আর ব্রোমিন থাকলো না, জলের মধ্যে ব্রোমিন ছিল বলে জলটা লাল ছিল, জলের মধ্যে ব্রোমিন কিন্তু এবার নেই, ব্রোমাইড যৌগ তৈরি হয়েছে, শুধু জল আছে। তাই জন্য এই যে বিক্রিয়াটা, এই যে ব্রোমিন জল, সেটা জলটা কিন্তু বর্ণহীন হয়ে গেল। এই বর্ণহীন দেখে কিন্তু আমি কিন্তু সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগের মধ্যে পার্থক্য করতে পারি। দেখো ইউপ্যাক নামকরণ আমরা জানবো। ইউপ্যাক নাম, ইউপ্যাক নামকরণ আমাদের খুবই দরকারি, কারণ এক একটা দেশের এক একটা যৌগের নাম এক এক রকম হয়ে থাকে, তাই যাতে সমস্ত জায়গায় যাতে একই রকম হয়ে থাকে তাই জন্য কি করা হয় যে ইউপ্যাক নামকে ব্যবহার করা হয়ে থাকে। ইউপ্যাক নাম করার কিছু পদ্ধতি আছে। যদি কার্বনে যদি একটা থাকে, কোনো যৌগের মধ্যে যদি একটা কার্বন থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা মিথ কথাটা ব্যবহার করব। 2 যদি থাকে তখন আমরা কিন্তু ইথ কথাটা ব্যবহার করব। 3 যদি হয়ে থাকে, 3 হচ্ছে আমরা প্রোপ। যদি 4টা কার্বন হয়ে থাকে তাহলে বলবো বিউট। তোমাদের বইয়ে কিন্তু এই কয়টাই আছে, কিন্তু আমি তোমাদেরকে পুরো 10 অবধি লিখে দিচ্ছি, কারণ এগুলো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের এগুলো কিন্তু পরে লাগবে। পেন্ট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স কথাটা ব্যবহার হবে। 7 যদি কার্বন থাকে তখন বলবে হেপ্ট। 8 যদি হয়ে থাকে তখন বলবো অক্ট। 9 যদি হয় তখন বলবো নন। আর যদি 10 হয় তখন তাকে বলবো হচ্ছে ডেক। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি যে যখন হচ্ছে 1 হয়, মানে এগুলো আমার কাজে লাগবে। এগুলোকে সাহায্যেই আমরা জৈব যৌগের কিন্তু নামকরণ করতে পারি। তাই জন্য এগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, উপায় নেই মুখস্থ ছাড়া। এবং এই যে আমরা ইউপ্যাক বললাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রির একটা হচ্ছে পার্ট এটা। এবং এটা একটা সংস্থা, যে সংস্থা কি করেছে এই নামকরণটা করেছে। এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ম্যাথেও তাই হয়, ম্যাথেও দুটো থাকে, পিওর ম্যাথমেটিক্স আর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এমএসসিতে পড়ে। তেমনিভাবে কেমিস্ট্রিরও দুটো ভাগ আছে, একটা হচ্ছে পিওর কেমিস্ট্রি, একটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো তাদের হিসাব মতো সে বিভিন্ন দেশে বিজ্ঞানীরা একসাথে বসে এই একটা ফর্মুলা তৈরি করেছে কিভাবে তাদেরকে নামকরণ করা যায়। তোমাদের 4টা থাকলেও তোমরা যারা সায়েন্স নিয়ে 11-এ সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু এই 10 অবধি কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা, এইবারে নামকরণ কিভাবে করবো দেখো। নামকরণ ক্ষেত্রে ধরো এই ধরনের যদি একটা যৌগ থাকে CH4, এটা কিন্তু অ্যালকেন গ্রুপ, তাই জন্য এটার নাম হচ্ছে মিথ আছে, তাই জন্য হচ্ছে মিথেন। অ্যালকেন গ্রুপ আমি আগেও বলেছি অ্যালকেন গ্রুপের নামকরণ কিভাবে হয়। এইবারে ধরো এই ধরনের নাম দিল CH2 ডবল বন্ড CH2, এটা একটা অসম্পৃক্ত যৌগ। আমরা আগে দেখলাম যে এটা একটা অসম্পৃক্ত যৌগ, কারণ হচ্ছে দ্বিবন্ধন আছে। এর নামকরণ কিভাবে হবে, আগে আমাকে দেখতে হবে যে এটা কি ধরনের, কি সমগণীয় শ্রেণীতে এটা পড়ছে, তারপরে তার নামকরণকে করতে হবে এবং দেখতে হবে কতগুলো কার্বন আছে। এখানে দেখো 2টো কার্বন আছে, তাই জন্য ইথ আসবে। আর অ্যালকিন গ্রুপের, এটা হচ্ছে অ্যালকিন গ্রুপ, অ্যালকিন গ্রুপের যেহেতু আছে তাই জন্য এর নাম হচ্ছে ইথিন। ইথ হলো এখানে 2টো কার্বন থাকার জন্য ইথ, আর এটা হচ্ছে অ্যালকিন গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এর নাম হচ্ছে ইথিন। আর CH4 হচ্ছে অ্যালকেন গ্রুপের,
অ্যালকেন, আমরা এর আগে বলেছিলাম যে অ্যালকেন কাকে বলে, অ্যালকিন কাকে বলে এবং অ্যালকাইন কাকে বলে। একটা অ্যালকাইনের আমার ক্ষেত্রে দেখি যে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাসিটিলিন, যাকে আমরা পোশাকি নাম বলি, তাহলে তার ইউপেক নাম কি হবে? দেখো এখানে কতগুলো রয়েছে, দুটো রয়েছে, তাহলে কিন্তু ইথ কথাটা ব্যবহার হবে। আর যেহেতু অ্যালকাইন গ্রুপের আছে, এটা হচ্ছে অ্যালকাইন গ্রুপ। আমরা সমগণীয় শ্রেণীতে দেখেছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কাদের বলা হয়ে থাকে, তাহলে এর নাম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইথ। আর আইন, দেখো আইন আছে লাস্টে, তাহলে এর নাম হচ্ছে ইথাইন। একই রকম ভাবে যদি এই ধরনের থাকে, যেমন CH3 C ট্রিপল বন্ড CH যদি থাকে, তাহলে নামকরণ কি হবে? দেখো কতগুলো কার্বন আছে, আগে কার্বন সংখ্যাকে আমাকে গুনতে হবে। তাহলে 1 2 3টে কার্বন আছে, তাহলে কি হবে? প্রোপ কথাটা আসবে। আর এটা দেখো তিনটে বন্ধন থাকলে আইন কথাটা থাকবে, দুটো বন্ধন থাকলে ইন কথাটা থাকবে, আর কোনো না এন কথাটা থাকবে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে প্রোপাইন। প্রোপাইন, আইন কথাটা কিন্তু এর সাথে যুক্তটা থাকবে। যে কোনো ক্ষেত্রে তোমার যদি আরো বড় হোক, কোনো রকম চিন্তা করার এগুলো ব্যাপার নেই, খুবই সহজ। ঠিক আছে, এখানে CH দিলাম, ডবল বন্ড দিলাম, CH3। আগে আমরা কি কাউন্ট করব? আগে দেখব যে কতগুলো কার্বন রয়েছে। 1 2 3 4টে কার্বন রয়েছে, তাই জন্য বিউট কথাটা আসবে। আর ডবল বন্ড থাকলে কি হবে? ইন কথাটা আমরা ব্যবহার করব। তাহলে কি নাম হলো? এখানে হচ্ছে 4টে আছে, তাই জন্য বিউট হবে, বিউ। আর হচ্ছে ইন কথাটা বিউটিন, কি দেখছি এটার নাম আমরা বিউটিন। এইভাবে কিন্তু আমরা নামকরণ করতে পারি। আরো 2-1টা করলে তোমাদের ক্লিয়ার হবে। যতই বড় হোক তোমরা কিন্তু ঘাবড়াবে না। যেমন ধরো C ট্রিপল বন্ড C এই ধরনের কার্বন রয়েছে। এবার হাইড্রোজেনকে আমরা হাইড্রোজেনকে কিভাবে বসাতে হয় আমরা শিখেছি, যে কার্বনের 4টা যোজ্যতা আছে, তাহলে একটা যোজ্যতা ব্যবহার হয়েছে, তাহলে আরো কিন্তু 3টে যোজ্যতা থাকবে। 3টে হাত আছে, তাহলে 3টে হাত দিয়ে 3টে হাইড্রোজেনকে ধরতে পারবে। নিজে থেকে যৌগকে ঠিক আছে না ভুল আছে আমরা কিন্তু বলতে পারবো। এখানে দেখো 2টো হাত আছে এই কার্বনের, তাহলে এখানে কিন্তু আরো 2টো হাইড্রোজেন লাগবে। এখানেও দেখো কার্বনের 2টো ব্যবহার হয়েছে, তাহলে আরো 2টো হাইড্রোজেন আসবে। তাহলে এখানেও 2টো আছে, তাহলে আরো 2টো হাইড্রোজেন হবে। এবার কার্বনের দেখো এদিকে 3টার, এদিকে 4টা বন্ধন ব্যবহার হয়ে গেছে, তাই জন্য এখানে কিন্তু হাইড্রোজেন হবে না। কিন্তু এই কার্বনের ক্ষেত্রে দেখো এখানে 3টে আছে, তাই জন্য এখানে একটা হাইড্রোজেন হবে। তাহলে কিন্তু এইবারে জৈব যৌগটা কিন্তু সম্পূর্ণ হলো। এইবারে আমরা এই জৈব যৌগটা সঠিক আছে বলতে পারি। এবার নামকরণ কি হবে? কার্বনের নামকরণটা করি 1 2 3 4 5 6। তাহলে 6টা থাকলে কি হবে? হেক্স কথাটা আসবে। আর 3টে থাকলে কি বলেছিলাম? অ্যালকাইন গ্রুপ হবে। তাহলে কি হবে? হেক্সাইন। হেক্সা মানে 6টা থাকার জন্য হেক্সাইন, আইন কথাটা এখানে বসে যাবে। এবারে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের দরকার নেই তবু বলি। দেখো এর ক্ষেত্রে যখন নাম্বার লিখছিলাম তখন আমি এই দিক থেকে 1 লিখছিলাম, এই ক্ষেত্রে আমরা এই দিক থেকে 1 লিখলাম। কেন? কারণটা কি? কারণ হচ্ছে এমন দিক দিয়ে শুরু করতে হবে যে দিক দিয়ে গেলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে পাবো। এই দিক থেকে শুরু করলে দেখো ত্রিবন্ধনটা আগে আসছে, এখান থেকে শুরু করলে দেরি করে আসতো। তেমনিভাবে এই যৌগটার ক্ষেত্রে এই দিক থেকে যদি নামকরণ করে 3টে বন্ধন বা সম্পৃক্ত অসম্পৃক্ততা আগে আসে, সেই জন্য আমরা নাম্বারিংটা এই দিক দিয়ে করেছি। যদি তোমাদের এখন এই মুহূর্তে তোমাদের শুধু এই নর্মাল ভাবে জানলেই চলবে, নাম্বারিংটা না জানলেও চলবে। আচ্ছা, এগুলো গেল শুধুমাত্র হাইড্রোকার্বন যৌগ গেল। হাইড্রোকার্বন মানে যে কার্বন আর হাইড্রোজেন ছিল। এবং যদি এবার এই যৌগগুলোর মধ্যে যদি কোনো কার্যকরী মূলক থাকে, আমরা আগে বললাম যে কার্যকরী মূলক কাকে বলা হয়। সেই কার্যকরী মূলক যদি থাকে, বিশেষ করে ওএইচটা তোমাদের খুবই আসে, যেমন ধরো CH3OH, এইটা হচ্ছে অ্যালকোহল। এবার OH যদি থাকে তাহলে অল কথাটা থাকবে। দেখো হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি সম্পৃক্ত হলে অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন হাইড্রোকার্বনের ক্ষেত্রে। কিন্তু কার্যকারী গ্রুপ যদি থাকে, কার্যকারী গ্রুপের ক্ষেত্রে অ্যালকোহল থাকলে অল কথাটা ব্যবহার হবে, শেষে অল কথাটা ব্যবহার হবে। কতগুলো রয়েছে? একটা থাকলে তাকে বলবো মিথ, তাহলে আর মিথের সাথে চলে আসবে অল, তাহলে এর নাম হয়ে গেল মিথানল। তাহলে এর ইউপ্যাক নাম হচ্ছে মিথানল। আমরা মিথাইল অ্যালকোহল বলে থাকি, এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, কিন্তু যখন ইউপ্যাক নাম বলবো তখন এটার নাম বলবো মিথানল। একই রকম ভাবে যদি আমরা দেখি, যেমন ধরো একটা লিখলাম যে CH3
CH3 আর এখানে OH থাকলো। এবার নামকরণ করে দিই 1 2 3। তাহলে দেখো কতগুলো রয়েছে, 3টে রয়েছে। 3 থাকলে আমরা কি বলবো, 3 থাকলে প্রোপ আর অল বলবো, কারণ OH থাকলে অল, তাহলে প্রোপানল হবে, প্রোপান হবে। প্রোপানল লিখলেও তোমাদের ক্ষেত্রে রাইট আছে, কিন্তু তবুও আমি বলবো যে দেখো অল কথাটা কিন্তু আলাদাভাবে লিখবো। 2 নম্বর পজিশনে OH আছে, তাহলে প্রোপান টু অল আমরা লিখবো, এইভাবে আমরা লিখবো। কারণ OH যদি পাশে থাকতো তাহলে প্রোপানল লিখতাম, আর মিডিলে আছে তাই জন্য হচ্ছে প্রোপান টু অল। কোন পজিশনে অ্যালকোহলটা আছে, মানে অল মানে হচ্ছে এখানে অ্যালকোহল, কোন পজিশনে অ্যালকোহল আছে সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। যদি এই ধরনের থাকতো CH3 CH2 CH2OH, তাহলে এখানেও দেখো তোমার 3টে রয়েছে, তাহলে 3টে থাকলে হচ্ছে প্রোপান হয়ে গেল। ঠিক আছে, 3টে যদি থাকে তখন তাকে আবার বলবো প্রোপান, তাহলে হচ্ছে প্রোপান হয়ে গেল, প্রোপান আর অল প্রোপানল আমি বলতে পারি, প্রোপানল। কিন্তু এখানে দেখো মিডিলে OH আছে, তাই জন্য প্রোপান টু অল। কোন পজিশনে OH আছে সেটা কিন্তু বলতে হবে। এই ধরনের একটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে চেষ্টা করবে। তাহলে কি হবে, আমরা একটা দিলাম ধরো CH3 CH2 CH, এখানে একটা OH থাকলো, তাহলে 1 2 3 4 হয়ে গেল। তাহলে CH2 CH3 এর ইউপ্যাক নাম তোমরা বের করবে। তাহলে অ্যালকোহলটাকে মাথায় রাখবে, কার্বনটাকে প্রথমে গুনবে, কোন পজিশনে অলটা আছে সেটাকে লিখবে, আর লাস্টে অল কথাটা লিখবে। মানে তাহলে প্রথমে সংখ্যাটা গুনবে, এমন দিক দিয়ে গুনতে হবে যে দিক দিয়ে গেলে কার্যকারী মূলকটা আগে পাবো। একটু তোমাদের বলে দিই, আমি যদি এই দিক থেকে গুনি 1 2 3 4 নম্বরে OH পাবো। আমি যদি এই দিক দিয়ে গুনি 1 2 3 4 5 6 মানে 3 নম্বরে OHটা পাবো। তাহলে এই দিক থেকে গেলে বাম দিক দিয়ে গেলে OHটা আগে পাবো, তাহলে নাম্বারিংটা বাম দিক দিয়ে হবে। তাহলে প্রথমে কতগুলো কার্বন আছে সেটাকে লিখবো, তার সেই হিসাবে নামকরণ দিব, যত নম্বর পজিশন আছে সেই নম্বর পজিশনটাকে লিখবো, লাস্টে অল লিখবো। OH থাকার জন্য আমরা এখানে অল লিখবো। আর একটা আসে খুবই, সেটা হচ্ছে যে তোমার অ্যালডিহাইড সম্পর্কে। অ্যালডিহাইড যদি থাকে তখন কিন্তু লাস্টে অ্যাল কথাটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, অ্যাল কথাটা ব্যবহার হয়ে থাকে। অ্যালডিহাইড গ্রুপ কেমন, যাদের CHO থাকে তাদেরকে আমরা বলে থাকি অ্যালডিহাইড গ্রুপ। তাহলে অ্যালডিহাইড গ্রুপ ধরো আমি একটা লিখে দিচ্ছি, HCHO খুবই পাবে, টেস্ট পেপারেও HCHO কে কিন্তু খুব পাওয়া যায়। যে এর ইউপ্যাক নামকরণ বলো, এটা কিন্তু নর্মাল যদি নাম বলে এটা হচ্ছে ফর্মালডিহাইড, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। এর নাম করে দেখো, একটা কার্বন আছে তাহলে মিথ হবে, আমরা কিন্তু মিথকে লিখে দিলাম। যোগ কি হবে, অ্যাল কথাটা আসবে, তাহলে মিথ আর যোগ অ্যাল, তাহলে হচ্ছে কি হবে মিথানল, এটা হয়ে গেল মিথানল। এইভাবে কিন্তু CHO থাকলে OH এর মতোই এখানে কিন্তু হবে। তারপরে তোমাদের যদি আরেকটা করে দিই, সেটাও CH3 CH2 CHO দিলাম, তাহলে এখানে কত নম্বর 1 2 3টে আছে, মিথেন ইথেন প্রোপেন, তাহলে প্রোপ হবে, এখানে প্রোপ হলো, প্লাস হচ্ছে অ্যাল কথাটা আসলো, তাহলে এর নাম হয়ে গেল প্রোপানল। এইভাবে কিন্তু করবে তোমরা, প্রোপানল হলো। তাহলে CHO গ্রুপকে আমরা অ্যালডিহাইড বলি, এটা থাকলে কি লিখবো, এটাকে থাকলে আমরা কিন্তু অ্যাল কথাটা আমরা ব্যবহার করব। এরপরে দেখো কার্বক্সিলিক গ্রুপ যদি থাকে, কার্বক্সিলিক গ্রুপ মানে অ্যাসিড গ্রুপ আমরা বলি, ওইক বলি, কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা ওইক লিখি। তাহলে অ্যাসিডকে এখানে অ্যাসিড গ্রুপ কোনগুলো, যাদের শেষের দিকে COOH থাকবে এবং এদের নামের শেষে আমরা ওইক অ্যাসিড কথাটা লিখব, ওইক অ্যাসিড। যেমন তোমার যদি আমি একটা দিই যে CH3 CH2 COOH, তাহলে কত নম্বর, কতগুলো 1 2 3টে কার্বন আছে, 3 থাকলে প্রোপ আর ওইক, প্রোপ আর ওইককে যোগ করে দাও, প্রোপ প্লাস হচ্ছে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তাহলে এটার নাম কি হয়ে দাঁড়াবে, এটার নাম দাঁড়াবে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড।
এখানে যদি থাকে আরেকটা করে দিই যে CH3 CH2 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 COOH, তাহলে কি হবে 1 2 3 4 5 6, 6 হলে কি বলেছিলাম হেক্স কথাটা ব্যবহার হবে, 6 হলে হবে হেক্স, আর ওর সাথে যোগ হবে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, তাহলে এর নাম দাঁড়াবে হচ্ছে হেক্সানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড। তাহলে এইভাবে নামকরণ করতে হবে। আরেকটা পড়ে নিই কিটোন সম্পর্কে। কিটোন কোনগুলো হয়ে থাকে? কিটোন হয়ে থাকে হচ্ছে যাদের মধ্যে এই ধরনের বন্ধন থাকবে, সিও এই ধরনের বন্ধন থাকবে তাদেরকে বলবো কিটোন। আর কিটোনের শেষের দিকে যোগ করতে হবে ওন কথাটা, ওন। তাহলে একটা নামকরণ করলে তোমাদের ক্লিয়ার হবে CH3 CO CH3, তাহলে 1 2 3টে আছে, 3টের জন্য প্রোপ কথাটা আসবে আর তার সাথে ওন কথাটা আসবে, তাহলে নাম হয়ে গেল প্রোপানন, এটার নাম হচ্ছে প্রোপানন। তাহলে আমাদের কিন্তু এই সমস্ত নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আর বিশেষ করে তোমাদেরকে হাইড্রোকার্বনের নামকরণ, হাইড্রোকার্বন মানে যাদের মধ্যে হাইড্রোজেন আর কার্বন, যেমন অ্যালকিল অ্যালকিল অ্যালকাইনের নামকরণ জানতে হবে। তারপরে বললাম হচ্ছে তোমাদের অ্যালকোহলের নামকরণটা জানতে হবে, অনেকগুলো হয়, তোমাদের এই বিশেষ বিশেষ নামকরণগুলো জানতে হবে। অ্যালকোহলের নামকরণ কিভাবে করা যেতে পারে। তারপরে আমরা শিখলাম অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নামকরণ জানবে, অ্যালডিহাইড। তারপরে আমরা শিখলাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে, কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা জৈব অ্যাসিডকে কার্বক্সিলিক অ্যাসিড বলে থাকি, কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে জানবে, এবং আর জানলাম হচ্ছে কিটোন সম্পর্কে। তাহলে এই নামগুলোকে তোমরা একটু বাড়িতে ভালো করে করবে, আর যে হোমওয়ার্কগুলো দিলাম সেই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে। যে মিথেন, মিথেনের সংকেত আমরা দেখে এসেছি যে CH4, এছাড়া রয়েছে ইথিলিন, ইথিলিন হচ্ছে C2H4, আর অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন হচ্ছে C2H2। আমরা বইয়ে যতখানি আছে সেটুকু পড়ব, তাছাড়া আমরা কিছুটা জ্ঞান এক্সট্রা অর্জন করব যেটা আমাদের উঁচু ক্লাসে সাহায্য করবে। যেমন এই যে আমরা বললাম মিথেন, আমরা বলেছিলাম মিথেন হচ্ছে অ্যালকেন নামে পরিচিত। অ্যালকেন সমগণীয় শ্রেণীটার নাম বলেছিলাম অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনকেই আবার বলা হয় প্যারাফিন। তাহলে কোথাও প্যারাফিন হিসেবে যদি পাও যে সরলতম প্যারাফিনের নাম বলো, তাহলে কিন্তু মিথেন। তোমাদের বইগুলোতে অ্যালকেনই বেশিরভাগ জায়গাতে লেখা আছে, কিন্তু অ্যালকেনকেই প্যারাফিন বলা হয়। তাহলে আমরা সরলতম প্যারাফিন, সরলতম অ্যালকেন যেমন আমরা মিথেন বলি, সরলতম প্যারাফিনও কিন্তু সেই মিথেন হবে। সমগণীয় শ্রেণীটার যে সাধারণ সংকেত আমরা দেখেছিলাম CnH2n প্লাস হচ্ছে 2। তো এই যে মিথেন আমি কিভাবে তৈরি করব, আমি প্রত্যেকটারই তৈরি প্রস্তুতি, তার ধর্ম, তার ব্যবহার নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো এখানে আছে মিথেন। মিথেন কিভাবে তৈরি করা হয়? আমরা যখন অক্সিজেন তৈরি করি তখন আমরা দেখেছিলাম পরীক্ষাগারে অক্সিজেন তৈরি, শিল্প পদ্ধতিতে অক্সিজেন তৈরি। একই রকমভাবে এই মিথেন বা CH4কেও আমরা রসায়নগারে তৈরি করতে পারি। রসায়নগারে মানে পরীক্ষাগারে। তাহলে পরীক্ষাগারেও একে প্রিপারেশন করা যায়। তাহলে পরীক্ষাগারে কিভাবে প্রিপারেশন করা যায় খুব বিস্তারিত ডিটেলসে আমি বলছি না, তবে বিক্রিয়াগুলো বলছি। সেই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। কিভাবে করা হয় না, সোডিয়াম অ্যাসিটেট, তোমরা দেখো অ্যাসিটিক অ্যাসিড জানো CH3COOH। এবার ওই হাইড্রোজেন যখন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় সোডিয়াম অ্যাসিটেট, এই সোডিয়াম অ্যাসিটেটের সাথে যদি আমরা শুষ্ক সোডা লাইম, সোডা লাইমটা কি, সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ। তো এই সোডা লাইমকে যদি সোডিয়াম অ্যাসিটেট মিক্সড করে যদি তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগ করা হলে এইটা কিন্তু বিক্রিয়া হয়ে মিথেন তৈরি হবে, CH4 তৈরি হবে, আর হচ্ছে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। তাহলে পরীক্ষাগারে আমরা কিন্তু এইভাবে তৈরি করতে পারি। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তৈরি করা হয়।
আমাদের কিভাবে বিশুদ্ধীকরণ এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, আমি এইটুকু বলছি যে সোডিয়াম অ্যাসিটেটের সাথে সোডা লাইম, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, হ্যাঁ, যে সোডা লাইম কি, সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ। বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু তোমরা এই সোডা লাইম কি সংকেত লিখো, কাকে বলে, এই ধরনের প্রশ্ন দেয়, কি ব্যবহার ক্ষেত্রে ব্যবহারে লাগে, এগুলো প্রশ্ন দেয়। তোমরা কিন্তু এটাকে বলবে যে মিথেন প্রস্তুতির ক্ষেত্রে একে ব্যবহার করা হয়। এটা গেল পরীক্ষাগার। তাহলে শিল্প ক্ষেত্রে বা সিনথেটিক ভাবে কিভাবে করা হয়, শিল্প পদ্ধতিতে কিভাবে মিথেন তৈরি করা হয়ে থাকে। তাহলে শিল্প পদ্ধতিতে তৈরি করা হয় হচ্ছে কার্বন মনোক্সাইডের সাথে, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণকে কি করা হয়, নিকেলের উপস্থিতিতে প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলে মিথেন তৈরি হবে, CH4 তৈরি হবে আর H2O তৈরি হবে। তাহলে যদি আমরা ব্যালেন্স করি, এখানে 4 আর 2 6টা আছে, তো 6টা হাইড্রোজেন, তাহলে এখানে 3 লিখে দিলাম। এইভাবে কিন্তু আমরা শিল্প পদ্ধতিতে মিথেনকে তৈরি করতে পারি। এবং এখানে একটা প্রশ্ন খুবই আসে, দেখবে টেস্ট পেপারগুলোতে পাবে যে আলেয়া কি। মিথেন পড়তে গেলে যে কথাটা প্রথমে প্রশ্নটা মনে আসে সেটা হচ্ছে আলেয়া। আলেয়া কি? আলেয়া হচ্ছে এক ধরনের ভৌতিক আলো, ভূতের আলো যাকে বলা হয় থাকে, ভূতের আলো। কি হয় না, বাঁশবাগানের ধারে পুকুর যেখানে থাকে, সেই পুকুরে বাঁশ পাতা বা এই ধরনের পাতাগুলো পড়ে সেটা পচে গিয়ে কি তৈরি করে, ওখানে ফসফিন তৈরি করে, মিথেন তৈরি হয়, CH4, ফসফিন হচ্ছে PH3 এবং তৈরি হয় ফসফরাস টেট্রাহাইড্রেট P2H4 তৈরি হয়ে থাকে। তাহলে কিভাবে তৈরি হয় না, বিভিন্ন পাতা মানে আমরা সাধারণত এটাকে বাঁশবাগানের যে পুকুরগুলো হয় সেগুলোকে দেখি, তাই জন্য এবং বাঁশবাগানের একটা শব্দ হয়, যখন বাতাস বয় তখন বাঁশবাগানে একটা ম্যারম্যারে একটা শব্দ হয়, এবং সেখানে যদি এই রকম ভাবে আলো জলের উপর জ্বলতে থাকে দেখলে মনে হবে যে ভূতের আলো, মানে ভৌতিক আলো একটা মনে হবে, এটাই হচ্ছে আলেয়া। তাহলে আলেয়া সৃষ্টির কারণটা তোমরা বুঝতে পারলে, কোথায় সৃষ্টি হয় এটা জানতে পারলে, যে যেসব জায়গায় কি হয় পুকুরের এলাকা থাকে, পুকুর থাকে, এবং সেই পুকুরে কি হয় গাছ পাতাগুলো পড়ে সেটা পচে গিয়ে কি তৈরি করে, মিথেন তৈরি করে, ফসফিন তৈরি করে আর P2H4 তৈরি করে জলের মধ্যেই কিন্তু। তাহলে মানে যদি কোনো জলাশয়ের ধারে যদি বাঁশবাগান থাকে, সেই বাঁশবাগানের পাতাগুলো কি হবে, জলাশয়ে পড়ে কি হবে, সেটা পচে গিয়ে সেখানে কি কি তৈরি করবে, মিথেন তৈরি হবে, ফসফিন তৈরি হবে আর হচ্ছে ফসফরাস টেট্রাহাইড্রেট, 4কে টেট্রা বলা হয়, টেট্রাহাইড্রেট তৈরি হবে। তো এইবারে কি হয়, এইবারে দেখো মিথেন কিন্তু জ্বলে না, কিন্তু এই ফসফিন যদি বাতাসের সংস্পর্শে আসে তখন কিন্তু জ্বলে ওঠে। এবার যখন এইটা জ্বলে ওঠে তখন এর সাথে থাকা মিথেন কিন্তু দাহ্য, মিথেনটাও কিন্তু জ্বলে ওঠে এবং এর ফলে কি হবে, জলের উপরে একটা আলো জ্বলছে বলে মনে হবে, এটাই হচ্ছে আলেয়া। ঠিক আছে, এই প্রশ্নটা প্রথম আসে মিথেন বলতে গেলে, আমাদের সময় তো এটা খুবই দিত যে আলেয়া কি। আচ্ছা, এইবারে দেখো মিথেন CH4 আমরা পড়লাম, এই যে হাইড্রোজেনগুলো না প্রতিস্থাপনযোগ্য, তাহলে মিথেনের হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য কিভাবে বুঝবো, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, প্রতিস্থাপন যোগ্য। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কেমন করে করবে না, ক্লোরিনের সাথে করবে। ক্লোরিনের সাথে যদি আমি মিথেনকে মিক্স করে দিই এবং সূর্যালোকে যদি রাখি, সূর্যালোকে কি হবে, এই বিক্রিয়াটা হবে এবং এখান থেকে এক একটা ধাপে এক একটা করে ক্লোরিন বেরিয়ে যাবে। কি হবে না, এখান থেকে প্রথমে হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে CH3Cl হবে, বিক্ষিপ্ত সূর্যালোক লিখলে ভালো হয়, বিক্ষিপ্ত সূর্যালোকে। তাহলে একটা হাইড্রোজেন প্রথমে বেরিয়ে যাবে, একটা ক্লোরিন তার বদলে ঢুকে যাবে, এই যে হাইড্রোজেন আর এখানে যে একটা ক্লোরিন থাকলো সেটা মিলে HCl তৈরি করবে। আবার পরের ধাপে কি হবে, CH3Cl যেটা হলো সেটা আবার কোনো ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে না, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আবার বিক্ষিপ্ত হচ্ছে না, একটা হাইড্রোজেন আবার চলে যাবে, তাহলে এখানে থাকবে দুটো হাইড্রোজেন আর একটা ক্লোরিন আরও আসলো, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। এইরকমভাবে পদ্ধতিগুলো চলতে থাকবে, ধাপগুলো চলতে থাকবে, CH2Cl এর সাথে আবার ক্লোরিনের বিক্ষিপ্ত আলোতে বিক্রিয়া হবে, আবার একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে কি হবে CHCl3, একটা হাইড্রোজেন চলে যাবে, একটা ক্লোরিন চলে আসবে আর তৈরি হবে হচ্ছে HCl। দেখো এই যে যৌগটা পড়লাম এটা কিন্তু আগে মেডিকেলে খুব ব্যবহার হতো এবং চেতনানাশক হিসাবে ব্যবহার হতো, এটার নামই হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্ম কি, তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে মিথেন থেকে এটাকে প্রস্তুত করা যায়। আচ্ছা, এরপরে আবার CaCl3
এবার আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া হবে বিক্ষিপ্ত সূর্যালোকে, আবার একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে সব হাইড্রোজেন চলে গেল, তাহলে CCl4 হলো। আর হচ্ছে এটাই হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এই যে যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড এটা হচ্ছে দ্রাবক হিসাবে, জৈব দ্রাবক হিসাবে এই কার্বন টেট্রাক্লোরাইডকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি মিথেন কিভাবে তৈরি হয় আমরা জানলাম, মিথেনের একটা প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখলাম। এইবারে যেটা আমরা পড়তে হবে সেটা হচ্ছে এই যে মিথেন আমরা দেখছি না, এই মিথেনকে তাপ দিলে কেমন হয়। মিথেনকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এটা কিন্তু প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যদি একে উত্তপ্ত করা হয় তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? কার্বন তৈরি করবে, আর হচ্ছে হাইড্রোজেন তৈরি, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন চলে যাবে, কার্বনে কালো গুঁড়ো এখানে পড়ে যাবে, এটাই হচ্ছে কার্বন ব্ল্যাক। তাহলে পরীক্ষায় অনেক জায়গায় দেখবে টেস্ট পেপারে প্রশ্ন দেয় যে কার্বন ব্ল্যাক কি। কার্বন ব্ল্যাক হচ্ছে মিথেনকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে যে কালো ধরনের পদার্থটা পড়ে থাকে সেটাই হচ্ছে কার্বন ব্ল্যাক। তাহলে কার্বন ব্ল্যাক তাহলে কাকে বলে এটা বুঝতে পেরে গেছো তোমরা। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে মিথেন আমরা তৈরি করলাম, পরীক্ষাগারে যখন তৈরি করা হয় তাকে তার নিশ্চয়ই শনাক্তকরণ করা হয়ে থাকে। তাহলে মিথেনকে কিভাবে শনাক্তকরণ করা যেতে পারে? মিথেনকে শনাক্তকরণ করব আমরা। তাহলে মিথেনের শনাক্তকরণ কিভাবে করব দেখে নাও। শনাক্তকরণ কি করব? এই যে পরীক্ষা সেটা হচ্ছে স্কিভারের পরীক্ষা বলা হয় থাকে, স্কিভারের রং পরীক্ষা একে আমরা বলে থাকি, রঙের পরীক্ষা। দেখো এই পরীক্ষাটা কেমন করে করা হয়। কি করা হয়? একটা টেস্ট টিউবের মধ্যে কি হয়, 2 ml জলীয় ফিনাইল হাইড্রাজিন হাইড্রোক্লোরাইড নেওয়া হয়ে থাকে। ফিনাইল হাইড্রাজিন হাইড্রোক্লোরাইড নেওয়া হয়। তাহলে কি নেওয়া হয়? এটা একটা যৌগ কিন্তু, ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড। এগুলো তোমরা না যখন 11-এ উঠবে এই যৌগগুলোকে নিয়ে তোমরা রসায়নে প্রচুর পরীক্ষা করতে পারবে। এর সাথে কি করা হয়? এর সাথে 1 ml 5% জলীয় পটাশিয়াম ফেরিসায়ানাইডকে মেশানো হয়ে থাকে। ফেরিসায়ানাইড এটাকে মিশিয়ে এর যে দ্রবণটা হয়ে গেল, মিশ্রণের যে লঘু দ্রবণটি যোগ করার পর কি করতে হবে? এর সাথে আরো 5 ml HCl যোগ করা হলো, এবং এই যোগ করার ফলে দ্রবণের মধ্যে যদি ফর্মালডিহাইড থাকে তাহলে কি রং ধারণ করবে? না গোলাপি লাল হবে। যদি ফর্মালডিহাইড থাকে তাকে হচ্ছে গোলাপি লাল হবে। ফর্মালডিহাইড কি? HCHO কে আমরা বলি ফর্মালডিহাইড। যদি ফর্মালডিহাইড থাকে তাহলে হচ্ছে গোলাপি লাল হবে। আর ফর্মালডিহাইডের উপস্থিতি প্রমাণ হলে সিদ্ধান্ত করা যায় যে নমুনাটা ছিল হচ্ছে মিথেন। তাহলে নমুনাটি হচ্ছে মিথেন। আপাতত এটা যদি না মনে রাখতে পারো একটু শুনে রাখো তাহলেই হবে, যে 2 ml জলীয় ফিনাইল হাইড্রাজিন ক্লোরাইডের সাথে 5 ml জলীয় পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং 5 ml HCl কে ওই দ্রবণ মানে যেটা পরীক্ষা করতে যাচ্ছ, যে দ্রবণ পরীক্ষা করতে যাচ্ছ সেই দ্রবণটাকে মিশিয়ে, HCl যুক্ত সেই দ্রবণটাকে মিশিয়ে দিয়ে যদি গোলাপি লাল হয় তাহলে ফর্মালডিহাইড হবে। আর ফর্মালডিহাইড হলে মনে করবে যে ওটা ছিল মিথেন। যাই হোক, তোমরা যদি মনে রাখতে পারো ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবারে দেখো মিথেন যদি আমরা পড়ি তাহলে মিথেনের তাপন মূল্যটা আমরা জানতে হবে, বা মিথেনের ব্যবহারটা আমরা জানতে পারবো। মিথেনের ব্যবহার কি? মিথেন একটা জ্বালানি হিসেবে ব্যবহার হয়। মিথেন হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। মিথেন জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, এটা 1 নম্বর হিসাবে ব্যবহৃত হয়। এর তাপন মূল্য কত? এর হচ্ছে তাপন মূল্য প্রতি বর্গ ফুটে কত হবে? না 1000
বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। বিটিইউ মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, যেহেতু বর্গ ফুট আছে এখানে তাই জন্য বিটিইউতে ব্যবহার হয়ে থাকে। এটা তোমরা মনে রাখবে যে মিথেনের তাপন মূল্য কত, তাপন মূল্য হচ্ছে প্রতি বর্গ ফুটে 1000 বিটিইউ। আচ্ছা 2 নম্বর যদি ব্যবহার বলি, এটা ওই যে বললাম প্রথমেই বললাম যে কার্বন ব্ল্যাক, কার্বন ব্ল্যাক এটা কালো রং তৈরিতে একে ব্যবহার করা হয়। 3 নম্বর যেটা বললাম যে মিথেন থেকে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলো যেমন ফর্মালডিহাইড, আমি এখানে যে বিক্রিয়াটা বললাম না, এই যে বিক্রিয়াটা বললাম যে এই যে যৌগগুলোর মধ্যে যখন আমি দ্রবণটাকে নিয়ে বিক্রিয়া করছি গোলাপি লাল হলো, কেন গোলাপি লাল হলো? ফর্মালডিহাইড, অর্থাৎ মিথেন থেকে ফর্মালডিহাইড তৈরি করা যেতে পারে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? মিথেন থেকে প্রয়োজনীয় পদার্থ, জানো ফর্মালডিহাইড তোমার বিভিন্ন জীবকে সংরক্ষণের জন্য ব্যবহার হয়, তাহলে সেই যে ফর্মালডিহাইড সেটা কিন্তু মিথেন থেকে তৈরি করা হয়। তাহলে মিথেন থেকে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড প্রস্তুত করা হয়ে থাকে, প্রস্তুত করা হয়। আশা করি তোমরা এরপরে আমরা জানবো হচ্ছে ইথিলিন সম্পর্কে। ইথিলিন হচ্ছে C2H4। তাহলে একে যদি আমরা লিখি তাহলে কি হবে? দেখো দুটো কার্বন আছে, দুটো কার্বন লিখলাম, 4টে হাইড্রোজেন, তাহলে প্রত্যেকটা কার্বন হচ্ছে 2টো করে হাইড্রোজেন পাবে। তাহলে 2টো করে হাইড্রোজেন পাওয়ার পর দেখো কার্বনের তাহলে 1 2 3টে হলো, তাহলে এখানে একটা বন্ধন দিতে হবে, তাহলে ইথিলিন কিন্তু হয়ে গেল। ইথিলিনের মধ্যে দেখো অসম্পৃক্ততা রয়েছে, অসম্পৃক্ততা থাকলে এটা আমরা ব্রোমিন জলের সাথে বিক্রিয়া হয় আমরা জানি, ব্রোমিন জল লাল ধরনের হয়ে থাকে। ব্রোমিনের সাথে যখন বিক্রিয়া হবে তখন কি তৈরি হবে না, এখানে হাইড্রোজেন ছিল, এবার দেখো এই যে ডবল বন্ধন এটা উঠে যাবে, এর বিনিময়ে এখানে ব্রোমিন আসবে, একটা ব্রোমাইড যৌগ তৈরি হবে। তাহলে ব্রোমিন জল ছিল, ব্রোমিনের জন্য লাল হয়েছে, কিন্তু ব্রোমিনটাই দেখো যৌগ তৈরি করলো। এর ফলে কি হবে? ব্রোমিন যেহেতু যৌগটা তৈরি করে ফেললো, সেই জন্য কিন্তু এই যে ব্রোমিন জলের যে লাল, সেই লাল বর্ণ কিন্তু বর্ণহীন হয়ে যাবে। এর থেকে কিন্তু আমরা একে শনাক্তকরণ করতে পারি। এছাড়া আমরা দেখব যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা হয়, এই যে অসম্পৃক্ততাকে কিভাবে দূর করা হয় যদি আমাদের প্রশ্নটা দেয়, তাহলে আমরা কি করব না, র্যারি নিকেলকে আমরা যদি ব্যবহার করি, সেই নিকেলের উপস্থিতিতে যদি বিজারণ করা হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে এখানে কিন্তু একটা করে হাইড্রোজেন ঢুকে যাবে, অসম্পৃক্ততা দূর হয়ে গিয়ে এখানে হাইড্রোজেন চলে আসবে। এটা তাহলে বিজারণ বিক্রিয়া। বিজারণটা কেন সম্ভব হয়ে থাকে? কারণ হচ্ছে এখানে অসম্পৃক্ততা আছে বলে এখানে বিজারণটা সম্ভব হয়ে থাকে। তাহলে এই যে আমরা পড়লাম ইথিলিন, ইথিলিন তাহলে কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? ইথিলিনের যদি আমরা ব্যবহার দেখি, ইথিলিনের প্রধান যে ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে ফল পাকানোর জন্য একে ব্যবহার করা হয়ে থাকে, কাঁচা ফল পাকানোর জন্য এই ইথিলিনকে ব্যবহার করা হয়। তাহলে কাঁচা ফল পাকানোর জন্য, পাকানোর জন্য একে ব্যবহার করা হয়। 2 নম্বর ব্যবহার কি হতে পারে? 2 নম্বর ব্যবহার হচ্ছে যে তোমার ইথানল প্রস্তুতিতে, হ্যাঁ ইথানল প্রস্তুতিতে একে ব্যবহার করা হয়ে থাকে, ইথানল প্রস্তুতিতে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ইথিলিনকে পলিথিন তৈরি হয় অর্থাৎ পলিমার তৈরিতে একে ব্যবহার করা হয়ে থাকে, পলিমার প্রস্তুতিতে একে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এটা দ্বিবন্ধন যেমন ছিল, ত্রিবন্ধন যুক্ত আরেকটি যৌগের নাম আমরা পড়বো, তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এই 3টে তোমাদের সিলেবাসে রয়েছে। অ্যাসিটিলিন একবারে ইথিলিনের মতোই বিক্রিয়া করবে। হ্যাঁ, অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। যদি আমরা একে লিখি তাহলে আমাদের এরকম ভাবে লিখি, 2টো কার্বন আছে, হাইড্রোজেন 2টো আছে, তাহলে এই একটা হাইড্রোজেন পাবে, তাহলে আর বাকি 4টে করার জন্য এখানে এই ধরনের গঠন হয়ে গেল। এবার এরা কিভাবে বিক্রিয়া করবে? এরাও কিন্তু ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করবে। কেমন বিক্রিয়া করবে দেখো, ফার্স্ট ধাপে কি হবে যেমন ছিল লিখে দিলাম। আচ্ছা এখানে 3টে বন্ধন ছিল, তো 2টো বন্ধন লিখলাম, একটা বন্ধন উঠে যাবে, তার বিনিময়ে একটা করে ব্রোমিন চলে আসবে। আবার আরেকটা ধাপে কি হবে, আবার যদি ব্রোমিন জল দেওয়া হয় তাহলে আবার কি হবে, আবার এই অসম্পৃক্ততা দূর হবে, মানে একটা বন্ধন চলে যাবে, তার বিনিময়ে 2টো ব্রোমিন চলে আসবে। তাহলে এই জায়গাতে আমরা দেখব যে কি হলো না, ব্রোমিন চলে আসলো আবার। তাহলে এইভাবে আমরা বিক্রিয়াটা দেখব। যেমন ইথিলিনে একটা ধাপে হয়েছিল, এখানে যেহেতু ত্রিবন্ধন আছে তাই জন্য 2টো ধাপে এই বিক্রিয়াটা এখানে হলো। আচ্ছা এটা কি ক্ষেত্রে ব্যবহার হয় তোমরা জানো? অ্যাসিটিলিনের যদি আমরা ব্যবহার দেখি, অ্যাসিটিলিন আমরা কি ক্ষেত্রে ব্যবহার করেছিলাম না, অ্যাসিটিলিনকে আমরা যে অক্সি অ্যাসিটিলিন শিখা,
অক্সি অ্যাসিটিলিন শিখা তোমরা জানো প্রায় 3200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তৈরি হয়। তাহলে অক্সি অ্যাসিটিলিন শিখা যেটা ঝালাইয়ের কাজে ব্যবহার হয়, অ্যাসিটিলিন, হ্যাঁ, প্রায় 3200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেটা ঝালাইয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এছাড়া কৃত্রিম রবার বা কৃত্রিম তন্তু পিভিসি এগুলো তৈরিতে ব্যবহার হয়। তাহলে কৃত্রিম রবার প্রস্তুতি থেকে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে 3 নম্বর কি, একে ওয়েস্ট্রন, হ্যাঁ, ওয়েস্ট্রন যেটাকে বলছি আমরা, ওয়েস্ট্রন বা ওয়েস্ট্রসল প্রভৃতি অদাহ্য, এগুলো অদাহ্য দ্রাবক আমরা বলে থাকি, দ্রাবক উৎপাদনে কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার হয়ে থাকে। উৎপাদনে অ্যাসিটিলিন ব্যবহার হয়, মানে C2H2 ব্যবহার হয়। আশা করি তোমরা দেখো পলিমার কাকে বলে? হ্যাঁ, যখন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে একটা বৃহদাকার অণু গঠন করে। বৃহদাকার অণুর অস্তিত্ব কেমন হবে না, আণবিক গুরুত্ব দিয়ে যদি বলি তাহলে তোমরা বুঝতে পারবে। আণবিক গুরুত্ব প্রায় 10,000 থেকে শুরু করে কয়েক লক্ষ হতে পারে। আণবিক গুরুত্ব 10,000 থেকে কয়েক লক্ষ হতে পারে, এত বড় চেন তৈরি করে থাকে। তাহলে কি হয়, কি বললাম যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু তৈরি করে, যার আণবিক গুরুত্ব 10,000 থেকে কয়েক লক্ষ, তাকে আমরা বলে থাকি হচ্ছে পলিমার। আর এই যে ক্ষুদ্রতম যে অণুগুলো আমি ব্যবহার করলাম, এই ক্ষুদ্রতম অণুকে বলা হয়ে থাকে মনোমার। দেখো মনোমার বললাম, মনোমারের তাহলে একটা উদাহরণ আমরা দিই। ইথিলিন আমরা পড়ে এসেছি। ইথিলিনে কি সংকেত দেখেছি না, ইথিলিনের সংকেত দেখেছি যে C2H4। তাহলে ইথিলিনকে আমরা কিভাবে লিখবো? দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন লিখে দিলাম। হাইড্রোজেন কতগুলো আছে না, দুটো আছে, তাই জন্য প্রতিটা এই 4টে আছে, মানে প্রত্যেকে দুটো করে হাইড্রোজেন পাবে। আবার দেখো কার্বনের ক্ষেত্রে 1 2 3 তিনটে বন্ধন আছে, তাই জন্য এখানে কিন্তু একটা বন্ধন দিতে হবে। তাহলে দেখো এই যে জিনিসটা হলো, এইটাই হচ্ছে ইথিলিন। তো ইথিলিনটা হয়ে গেছে। ইথিলিন কি হয় না, ইথিলিন থেকে একাধিক ইথিলিন পরস্পরের সাথে কি হয়, যুক্ত হয়ে গিয়ে একটা বড় চেন তৈরি করবে। কতগুলো না, আমি ধরে নিচ্ছি n সংখ্যক, কোনো নির্দিষ্ট হয় না, তাই জন্য আমি এখানে ধরলাম n সংখ্যক পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে কি তৈরি করবে? তাহলে তার গঠন কেমন হবে, যে পলিমারটা গঠন করবে সেটা কেমন হয়, যে CH2 যেমন ছিল থাকলো, এখানেও CH2 যেমন থাকলো, এই যে বন্ধনটা আছে এই বন্ধনটা ভেঙে গিয়ে এই যে আমি একটা দাগ দিলাম, এর সাথে আর একটা ইথিলিনকে যুক্ত হবে। আবার এইদিকে দেখো একটা দাগ দিলাম, এইদিকে আর একটা ইথিলিনের সাথে যুক্ত হতে পারে। যুক্ত হয়ে গিয়ে এইদিকেও চেন আছে, এদিকেও চেন আছে, এবং n সংখ্যক। তাহলে যতগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল এই শৃঙ্খলে, ততগুলো অণু কিন্তু থাকছে, এই এককটা কিন্তু থাকবে। তাহলে এই যে এককটা আমরা ব্যবহার করলাম, এই যে ক্ষুদ্রতম অংশ যেটা থাকে সেটাকে আমরা, এইটার নাম হচ্ছে ইথিলিন, এটাই হচ্ছে মনোমার। আর ইথিলিন থেকে পরস্পর পলিমারাইজেশন করার পর যেটা তৈরি হলো, সেই পলিমারটার নাম হচ্ছে পলিথিন। তাহলে পলিইথিলিন এখান থেকে তৈরি হয়ে গেল। তারপরে একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী স্টাউডিঞ্জার কি করেছিল, এই যে বৃহদাকার অণু যেটা বললাম, যাদের আণবিক ওজন 10,000-এর বেশি, তাকে নাম রেখেছিলেন মাইক্রোমলিকিউল। মাইক্রো মানে হচ্ছে অনেক বৃহদাকার, যদি আমরা বাংলায় করি, হ্যাঁ, বৃহদাকার অণু আমরা বলতে পারি। তাহলে মাইক্রোমলিকিউল এর নাম রেখেছিল মাইক্রোমলিকিউল, মানে বৃহদাকার অণু। বৃহদাকার অণু কি না, যাদের আণবিক ওজনটা 10,000-এর বেশি, তাদেরকে বৃহদাকার অণু আমরা বলে থাকি। তবে সবসময় যে বৃহদাকার অণু হতে গেলে, হ্যাঁ, যে মনোমার লাগবে তা কিন্তু নয়। যেমন তোমরা হচ্ছে হিমোগ্লোবিন যদি দেখো, হিমোগ্লোবিনও কিন্তু খুব ভারী হয়ে থাকে, বেশ বড় আকারের হয়ে থাকে হিমোগ্লোবিন। বা ক্লোরোফিল, তারপরে ধরো, হ্যাঁ, এই ধরনের নিউক্লিক অ্যাসিড
এগুলো কিন্তু পলিমার নয়, এগুলোকে মাইক্রোমলিকুল বলছি। একে মাইক্রোমলিকুল বলছি কেন না 10,000-এর বেশি আণবিক ওজন রয়েছে, তাই জন্য মাইক্রোমলিকুল। কিন্তু মাইক্রোমলিকুল হলেই যে পলিমার হবে সেই রকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যেমন হচ্ছে হিমোগ্লোবিন, ক্লোরোফিল, নিউক্লিক অ্যাসিড, এদের আণবিক ওজনটা 10,000-এর বেশি, কিন্তু এরা বৃহদাকার অণু, কিন্তু এরা পলিমার নয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বৃহদাকার হলেই যে পলিমার হবে এই কথাটাও কিন্তু সত্য নয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে ইথিলিন হচ্ছে এখানে একটি মনোমার, আর তার থেকে যে পলিথিন হচ্ছে একে পিই দিয়ে লেখা হয়, এই পলিথিনকে আমরা বলে থাকি হচ্ছে পলিমার। তাহলে আমরা বুঝতে পেরেছি যে পলিমার তাহলে কি। তো এই যে পলিমার আমরা পড়লাম, এই পলিমারকে আমরা কিন্তু তাদের যে শ্রেণীবিন্যাস করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি উৎসের ভিত্তিতে। বিভিন্নভাবে করা যেতে পারে, তার উৎপত্তির ভিত্তিতেও হতে পারে। আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে তার উৎস ভিত্তিতে, উৎস অনুসারে যদি আমরা দেখি তাহলে কিন্তু পলিমারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। উৎস মানে কি, কোথা থেকে পাচ্ছি তার উপরে নির্ভর করে। যেমন তোমার হচ্ছে প্রাকৃতিক পলিমার হতে পারে, যেটাতে প্রকৃতি থেকে পাওয়া যায়, তাকে বলা থাকে প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমার যেটা প্রকৃতি থেকে যে সমস্ত পলিমারগুলোকে পাওয়া যায়, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার রবার হতে পারে, প্রাকৃতিক রবার যেটাকে বলি। স্টার্চ হতে পারে, তারপর হচ্ছে প্রোটিন হতে পারে। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এর মনোমারের নাম হচ্ছে, মনে রাখবে, অ্যামাইনো অ্যাসিড। তাহলে এইগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার, যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক পলিমার। আচ্ছা, এইবারে হচ্ছে কৃত্রিম পলিমার কাকে বলা হয়ে থাকে? যেগুলো সিনথেসিস মানে যেগুলো তৈরি করা হয়, যেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়, রসায়নগারে তৈরি করা হয়, তাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক পলিমার, এই কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমারের মধ্যে যেটা প্রথমে আসবে সেটা হচ্ছে নাইলন, টেরিলিনের সুতো তোমরা জানো। পলিইথিলিন, যেটা আমরা একটু আগেই পড়লাম, পলিইথিলিন হতে পারে। এছাড়া পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এগুলো হতে পারে। তাহলে আমাদের যে বইয়ে আমরা কিন্তু দুটো ভাগে পেয়েছি, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, একটা হচ্ছে কৃত্রিম পলিমার। আমরা আর একটা পলিমার একটু জেনে রাখবো, সেটা হচ্ছে অর্ধকৃত্রিম হচ্ছে পলিমার। অর্ধকৃত্রিম মানে হচ্ছে যে সমস্ত পলিমারগুলো কিন্তু প্রকৃতিজাত মানে প্রকৃতি থেকে পাওয়া যায়, তাকে বলা যায় প্রকৃতি থেকে পাওয়া যায়। কিন্তু রসায়নগারে এই প্রকৃতিজাত যে আমি বলছি পলিমার, এগুলো কি করা হয়, প্রকৃতিজাত হলেও এগুলো কি হয়, রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে তারপরে একে ব্যবহার করা হয়। রাসায়নিক পরিবর্তন দ্বারা যে পলিমারটা সৃষ্টি করা হয়, তাহলে যে পলিমার সৃষ্টি হয়, তাহলে প্রকৃতিজাত কাকে বলে? প্রকৃতিজাত হচ্ছে যে এই অর্ধকৃত্রিম পলিমার কাকে বলা হয়? প্রকৃতিজাত পলিমার থেকে রাসায়নিক পরিবর্তন দ্বারা যে পলিমার সৃষ্টি করা হয় তাকে অর্ধকৃত্রিম পলিমার বলা হয়ে থাকে। যেমন হচ্ছে তোমার সেলুলোজ অ্যাসিটেট আমরা বলতে পারি। এটা তোমাদের কিন্তু সিলেবাসে নেই, কিন্তু তোমরা কিন্তু উঁচু ক্লাসে এটা পাবে। সেলুলোজ অ্যাসিটেট হচ্ছে এই ধরনের অর্ধকৃত্রিম পলিমার। তাহলে উৎস অনুসারে আমরা কিন্তু পলিমারকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার আর অর্ধকৃত্রিম পলিমার। এছাড়াও আমরা তার যেভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ তৈরি হওয়ার পদ্ধতি হিসাবেও তাকে ভাগ করা যায়। তোমাদের ওটা দরকার নেই, তোমরা আপাতত এইটা মনে রাখবে উৎস অনুসারে। তাহলে তুমি যখন শ্রেণীবিন্যাস করবে সেটা কিভাবে করছো, কিসের ভিত্তিতে করছো, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তাহলে আশা করি তোমরা এখানে এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের পলিমার পাবো। আমরা রৈখিক পলিমার পাবো, আমরা শাখাযুক্ত পলিমার পাবো, জালক পলিমার পাবো, ঠিক আছে। এগুলো তোমাদের খুব একটা এখন দরকার নেই, পরে তোমরা এগুলো পড়ে নিতে পারবে।
যে রৈখিক পলিমার তো বুঝতেই পারলে, এই যে আমি প্রথমে যেটা দিলাম, প্রথমে যেটা পলিথিন যেটা বললাম, সেখানে এই যে একটা সরলরেখা বরাবর কি হচ্ছে, তার পরস্পরের সাথে সজ্জিত হয়ে থাকে। তাহলে এই ধরনের হচ্ছে রৈখিক পলিমার। ঠিক আছে, তাহলে রৈখিক পলিমার হতে পারে, তারপর শাখাযুক্ত পলিমার হতে পারে, আর জালক পলিমার হতে পারে। তাহলে আমি বললাম পলিমারকেও কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। তাদের গঠন অনুসারে ভাগ করা যেতে পারে, তাদের উৎপত্তি অনুসারে ভাগ করা যেতে পারে, তাদের উৎস অনুসারে ভাগ করা যেতে পারে। তাহলে তোমাদের উৎস অনুসারেই সিলেবাসে রয়েছে, তোমাদের তাও দুটো রয়েছে, আমি একটা তাও বেশি বলে দিলাম। তাও একটু মনে রাখবে যে রৈখিক পলিমারের উদাহরণ তাহলে কি হবে। রৈখিক পলিমারের উদাহরণ হচ্ছে যে পলিথিন আমরা বলতে পারি। এইবারে আরও দুই ধরনের পলিমার আমরা দেখতে পাই, বিশেষ ধরন এটা। এক নম্বর হচ্ছে দুই ধরনের দেখে, মানে তাপের প্রতি আচরণের হিসাবে আমি বললাম বিভিন্নভাবে পলিমারকে ভাগ করা যায়, তেমনিভাবে তাপের প্রতি আচরণের ভিত্তিতে আমরা পলিমারকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে থার্মোপ্লাস্টিক। তোমরা যে সহায়িকা বইগুলো হয়, হ্যাঁ সহায়িকা বইগুলো কিন্তু এটা পেয়ে যেতে পারো। আমি যে কথাটা বললাম রৈখিক পলিমার, শাখাযুক্ত পলিমার হয়তো সহায়িকাতে পাবে না, কিন্তু তাপের প্রতি আচরণের ভিত্তিতে এরকমভাবে বলা থাকে না, কিন্তু ওখানে দেখবে সহায়িকা বইগুলোতে থার্মোপ্লাস্টিক বা থার্মোসেটিং পলিমার কাকে বলে এই ধরনের কিন্তু প্রশ্নগুলো দেয়। তাহলে একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেটিং। তাহলে থার্মোপ্লাস্টিক কাকে বলা হয়? যেসব পলিমারগুলো তাপ প্রয়োগে নমনীয় হয়। যখন আমরা তাপ দিলে কি হবে না, নমনীয় হবে। কিন্তু তাপ অপসারণ করলে, তাপ যখন ছেড়ে দেব আবার কি হবে, তাপ অপসারণ করলে আবার কিন্তু কঠিন হয়ে যাবে। তাহলে তাপ প্রয়োগে নমনীয় হবে, তাপ অপসারণ করলাম কঠিন হয়ে গেল। এবং এই পদ্ধতি যদি পলিমার ধর্ম অক্ষুণ্ণ রেখে একাধিকবার যদি করা যায়, মানে আমি তাপ দিলাম নরম হলো, তাপ ছেড়ে দিলাম কঠিন হলো, এই পদ্ধতি যদি আমি আবার তাপ দিলাম নরম হলো, আবার তাপ ছেড়ে দিলাম, এই পদ্ধতি যদি বারবার একাধিকবার যদি করা যায় তাকে বলা থাকে থার্মোপ্লাস্টিক। সেই ধরনের পলিমারকে বলা হয় থাকে থার্মোপ্লাস্টিক পলিমার বা তাপ নমনীয় পলিমার আমরা বলতে পারি। এর অন্যতম উদাহরণ হচ্ছে পলিইথিলিন, যেটা আমরা বারবার বলছি। তাহলে পলিইথিলিন যেটা আমরা পড়লাম, এই পলিইথিলিনকে আমরা থার্মোপ্লাস্টিক বলতে পারি, আবার রৈখিক পলিমারও বলতে পারি। রৈখিক পলিমার আমরা একে বলে থাকি। তাহলে থার্মোপ্লাস্টিক হচ্ছে যে সমস্ত প্লাস্টিকগুলো, পলিমারগুলো আমরা দেখব যে তাপ প্রয়োগে নমনীয় হয়, তাপ অপসারণ করলে কঠিন হয়ে যায়। এই পদ্ধতি বারবার করার পরেও কি হয়, পলিমারের ধর্ম যদি অক্ষুণ্ণ থাকে তখন সেই ধরনের পলিমারকে আমরা থার্মোপ্লাস্টিক পলিমার বলে থাকি। এবার হচ্ছে দুই নম্বর হচ্ছে থার্মোসেটিং পলিমার। যেসব পলিমারকে তাপ প্রয়োগ করলাম নমনীয় হয়ে গেল, তাপ অপসারণ করলাম কঠিন হয়ে গেল, একবারই হবে, কিন্তু দ্বিতীয়বার আবার যদি এই কঠিনকে তাপ প্রয়োগ করি আর কিন্তু নমনীয় হবে না। অর্থাৎ এই ধরনের যে প্লাস্টিক পলিমার আমরা যেটা পাবো তাকে বলা থাকে থার্মোসেটিং পলিমার। এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হচ্ছে ইপক্সি রেজিন হতে পারে, বা পলিয়েস্টার তোমরা নাম শুনেছো। পলিয়েস্টার হচ্ছে এই ধরনের হচ্ছে পলিমার। তাহলে তাপের উপর আচরণের ভিত্তিতে আমরা কিন্তু পলিমারকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা থার্মোপ্লাস্টিক পলিমার, একটা থার্মোসেটিং পলিমার। তাহলে থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিক পলিমারের মধ্যে পার্থক্যটা যদি আমি বলি, তাহলে পার্থক্য কি হবে? থার্মোপ্লাস্টিক আর হচ্ছে থার্মোসেটিং। তাহলে থার্মোপ্লাস্টিক হচ্ছে, দেখো থার্মোপ্লাস্টিক হচ্ছে প্রধানত দীর্ঘ শৃঙ্খল যুক্ত হয়ে থাকে। এটা কেমন হয়ে থাকে না, দীর্ঘ শৃঙ্খল, মানে এটার বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে এটা হচ্ছে দীর্ঘ শৃঙ্খল যুক্ত হয়ে থাকে। আর থার্মোসেটিং কি হয়ে থাকে, সমযোজী বন্ধনে উৎপন্ন ত্রিমাত্রিক গঠন থাকে। এর থ্রি ডাইমেনশনাল যাকে বলা হয় গঠন আমরা কিন্তু দেখে থাকি। তারপরে কি হয়ে থাকে, থার্মোসেটিং এর ক্ষেত্রে থার্মোসেটিং যে উপযুক্ত দ্রাবকে কিন্তু দ্রবীভূত হয়ে থাকে। উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হতে পারে, উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়। আর থার্মোসেটিং প্লাস্টিক পলিমার যেটা হচ্ছে কোনো দ্রাবকেই দ্রবীভূত হয় না, কোনো
দ্রাবকেই দ্রবীভূত হয় না। থার্মোপ্লাস্টিক কি হয়ে থাকে? থার্মোপ্লাস্টিকের দৃঢ়তা কম হয়ে থাকে, কম ভঙ্গুর হয়ে থাকে। এটা কিন্তু কম ভঙ্গুর প্রকৃতির হতে পারে। আর এইটা কি হবে? তুলনামূলকভাবে ভঙ্গুর বলতে পারি। এই যে থার্মোসেটিংটা কিন্তু ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে পলিমার সম্পর্কে। পলিমারের কিন্তু এই যে আমরা যে পলিমারগুলো বলছি, পলিইথিলিন, এদের কিন্তু ক্ষতিকারক দিকও রয়েছে। কি রয়েছে ক্ষতিকারক দিক? এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, জৈব বিশ্লেষ্য নয়, জৈব ভঙ্গুর নয়, জৈব ভঙ্গুর নয়। এই পলিইথিলিন জৈব ভঙ্গুর নয় বলে এটা কিন্তু মাটিতে দীর্ঘদিন ধরে তার নিজের অবস্থাতে থেকে যেতে পারে, এবং যা পরিবেশকে কি করে? পরিবেশে যেমন হচ্ছে ভূমির দূষণ ঘটায়। তাহলে জৈব ভঙ্গুর পলিমারের ব্যবহারকে কিন্তু আমাদের ধীরে ধীরে কি করতে হবে? কমিয়ে আনতে হবে পরিবেশকে রক্ষা করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেখব, তোমাদের সিলেবাসে কিছু কিছু পলিমার এবং তাদের মনোমার ব্যবহার সম্পর্কে বলা আছে। যেমন ধরো আমরা পলিথিন বললাম। পলিথিন কার মনোমার? এর মনোমারের নাম হচ্ছে ইথিলিন। মনোমারের নাম হচ্ছে ইথিলিন। ইথিলিনের সংকেত আমরা লিখেছি যে CH2 ডবল বন্ড CH2। এর কি ব্যবহার? এটা বিভিন্ন পাইপের ক্ষেত্রে, পাইপ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তারের আচ্ছাদন হিসাবে একে ব্যবহার করা হয়ে থাকে। তারের আচ্ছাদন, এইরকম দুই একটা করে কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে পলিথিন আমরা দেখলাম, পলিথিন হচ্ছে PE, পলিইথিলিন, একে সংক্ষিপ্তভাবে PE লেখা হয়। এছাড়া রয়েছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, এই পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে PVC, নামের মধ্যেই আছে পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, এর মনোমারের নাম কি? ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের সংকেত CH2 ডবল বন্ড হবে, এখানেও CaCl থাকে। আচ্ছা, এটা কি ক্ষেত্রে? আমরা জানি তারের আচ্ছাদন একই রকমভাবে এর মতোই কাজ, পলিইথিলিনের মতোই কাজ। PVC আরও পলিইথিলিনের থেকে আরও বেশি মজবুত বলা যেতে পারে, এবং যে জলবায়ুর হাত থেকে কিন্তু এর তুলনায় PVC আরও বেশি স্থায়িত্ব দেয়। আচ্ছা, আর একটা পড়তে হবে তোমাদের হচ্ছে টেফলন। টেফলনটা কি দিয়ে তৈরি? টেফলন তৈরি হচ্ছে তোমার হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন, F2C ডবল বন্ড CF2। তাহলে তোমরা একটা জিনিস দেখছো যে মনোমারে কিন্তু দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কিন্তু উপস্থিত থাকবে বা কার্যকারী মূলক থাকবে। এটা কিন্তু মনোমারের বৈশিষ্ট্য যে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে, না হলে কোনো কার্যকারী মূলক থাকবে। কার্যকারী মূলক বলতে গেলে তোমরা আছে OH বা CHO, এই ধরনের কিছু গ্রুপ থাকবে, এগুলো থাকতে হবে। আচ্ছা, টেফলন তোমরা দেখবে নন স্টিক কড়াইয়ের উপরে যে কালো ধরনের আস্তরণ থাকে সেটাই কিন্তু টেফলন। তাহলে নন স্টিক কড়াই, নন স্টিক যে বাসন হয় না, তার উপরে যে কালো রঙের আস্তরণ, সেটা কিন্তু এই টেফলন দিয়ে তৈরি করা হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা এই অধ্যায়টা বুঝতে পারবে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল সম্পর্কে। ইথাইল অ্যালকোহলের সংকেত কি? ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে যে C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। তাহলে ইথাইল অ্যালকোহল পড়তে গেলে আমাকে যেটা জানতে হবে এখানে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে যে রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট কি হয়ে থাকে? রেকটিফাইড স্পিরিট হচ্ছে এই যে বললাম ইথাইল অ্যালকোহল 95.6% যে ইথাইল অ্যালকোহল C2H5OH আর 4.4% জল, এদের মিশ্রণকে আমরা বলে থাকি হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এটা কি ক্ষেত্রে ব্যবহার হয়? এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে, জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে রেকটিফাইড স্পিরিট কাকে বলে এটা কিন্তু পড়তে হবে। আচ্ছা, এছাড়া আর একটা ব্যবহার আমরা পাই, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম যে পাওয়ার অ্যালকোহল তৈরি করতেও কিন্তু ইথাইল অ্যালকোহল লাগে। এর মধ্যে কি থাকে? পাওয়ার অ্যালকোহল কি থাকে না, পাওয়ার অ্যালকোহলের মধ্যে পেট্রোল থাকে, পেট্রোল আর হচ্ছে ইথাইল অ্যালকোহলের একটা মিশ্রণ, এটাকে আমরা বলি পাওয়ার অ্যালকোহল, যেটা মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে
মোটর গাড়ির জ্বালানি, মোটর গাড়ির জ্বালানিতে একে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এখানে মেনলি এই দুটোই পড়বে। এছাড়াও বিভিন্ন ব্যবহার হয়, যেমন তোমার সুগন্ধি দ্রব্য, তারপর হচ্ছে কৃত্রিম রাবার, কৃত্রিম তন্তু, ওষুধ প্রস্তুতিতে দ্রাবক হিসেবে একে ব্যবহার করা হয়। হ্যাঁ, তবুও আমি বলবো যে এগুলো যেহেতু লিখতে দেখতেও সুন্দর লাগে, আমার মনে হয় যে এইগুলোকে লিখলে ইথাইল অ্যালকোহলের ব্যবহার যদি বলে, তখন আমি রেকটিফাইড স্পিড জীবাণুনাশক হিসাবে পাশে যদি এইভাবে লিখে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই লেখার মানটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাহলে ইথাইল অ্যালকোহল তোমরা জানলে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল কিন্তু ইথাইল অ্যালকোহল যেমন আমরা খাদ্য হিসেবে, পানীয় হিসেবেও ব্যবহার হয়। হ্যাঁ, পানীয় হিসেবে মানে মাদক দ্রব্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। তেমনিভাবে মিথাইল অ্যালকোহল এইটা কিন্তু আমাদের শরীরে কিন্তু বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। তাহলে মিথাইল অ্যালকোহলের ব্যবহার যদি আমরা বলি, মিথাইল অ্যালকোহল হচ্ছে তোমার ডিনেচার যে স্পিরিট, সেই ডিনেচার স্পিরিটে কিন্তু মিথাইল অ্যালকোহল লাগে। তাহলে এই যে ইথাইল অ্যালকোহল বললাম, সেই ইথাইল অ্যালকোহলকে আমরা নিব। সেই ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি 10% মিথাইল অ্যালকোহল মানে CH3OH দিই, আর সামান্য পিরিডিন পানের অযোগ্য করে তোলার জন্য, নাহলে অনেক সময় কি হয় যে এগুলো আসলে বার্নিশে ব্যবহার হয়ে থাকে ডিনেচার স্পিরিটটাকে, তো অনেক সময় এর দাম তাই জন্য কম হয়ে থাকে, অনেকে মাদক হিসেবে একে খেয়ে নিতে পারে। হ্যাঁ, এর ফলে কি হবে, সরকারের প্রচুর যে রাজস্ব সেটা ক্ষতি হবে। সেই জন্য কি করে, যাতে মানুষ এই ডিনেচার স্পিরিট খেতে না পারে, এটার নাম হচ্ছে ডিনেচার স্পিরিট। ডিনেচার স্পিরিট যাতে না খেতে পারে, তাই জন্য কি করে, ইথাইল অ্যালকোহলের সাথে 10% মিথাইল অ্যালকোহল থাকে, এবং তাকে পানের অযোগ্য করে তোলার জন্য সামান্য পরিমাণে পিরিডিন, হ্যাঁ, ন্যাপথা, এগুলোকে মিশিয়ে দেওয়া হয়ে থাকে। মিশিয়ে দিয়ে একে পানের অযোগ্য করে তোলা হয়। এগুলো বার্নিশে জানো তোমরা যে বার্নিশ একে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল পড়বে। আর এখান থেকে আরেকটা যৌগ সম্পর্কে পড়বে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের যদি আমরা সংকেত বলি, সেটা হচ্ছে CH3COOH। এর একটি যৌগর নাম কি? এর একটি যৌগর নাম হচ্ছে ভিনিগার। এর একটি যৌগ, আমি সবকিছুর একটা করে যৌগর নাম পড়ছি। যেমন আমরা ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে দেখলাম রেকটিফাইড স্পিরিট, পাওয়ার অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলের ক্ষেত্রে দেখলাম ডিনেচার স্পিরিট। তেমনি অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কিন্তু যেটা পড়বো সেটা হচ্ছে ভিনিগার। ভিনিগারটা কি? ভিনিগার হচ্ছে 5 থেকে 8%, হ্যাঁ, এই অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। পুরো অ্যাসিটিক অ্যাসিড আমরা বলবো না, মাত্র 100 ml এর মধ্যে মাত্র 5 ml থেকে 8 ml যদি অ্যাসিটিক অ্যাসিড থাকে। কারণ এটা মানুষ কি হয়, আচার বা এই যে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে রাখা, কাঁচা আমকে সংরক্ষণ করে রাখার জন্য একে ব্যবহার হয়, মানে আচার তৈরিতে একে ব্যবহার করা হয়ে থাকে, আচার প্রস্তুতি। তাই জন্য দেখবে আচারের স্বাদটা কিন্তু একটু অম্ল প্রকৃতির হয়ে থাকে এই অ্যাসিটিক অ্যাসিড এর মধ্যে থাকার জন্য। আচ্ছা, আরেকটা যৌগ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্টারিফিকেশন। স্টারিফিকেশন কাকে বলা হয় থাকে? এটা প্রশ্নটা খুবই তোমার দেখবে টেস্ট পেপারগুলোতে পাবে। স্টারিফিকেশন হচ্ছে যে অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়াকে স্টারিফিকেশন বলা হয়। তাহলে কার কার বিক্রিয়া হবে না? অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহলের মধ্যে বিক্রিয়া। অ্যালকোহলের বিক্রিয়াকে আমরা স্টারিফিকেশন বলে থাকি। কেন না? স্টার্ট তৈরি হয়, এদের মধ্যে বিক্রিয়া করে স্টার্ট তৈরি হয়, তাই জন্য একে স্টারিফিকেশন বলা হয়ে থাকে। যেমন আমি অ্যাসিটিক অ্যাসিড বললাম যে CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আর ইথাইল অ্যালকোহল বললাম C2H5OH। তো এই ইথাইল অ্যালকোহল আর হচ্ছে অ্যালকোহল আর অ্যাসিড দুটো হয়ে গেল, এবং এদের মধ্যে যখন বিক্রিয়া হবে তখন জল তৈরি হবে। কি তৈরি হবে না? এখান থেকে এখান থেকে H আর এখান থেকে OH পরস্পরের সাথে মিলে গিয়ে দেখো জল তৈরি করবে। আর এখানে কে পড়ে থাকলো? CH3COO পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো C2H5, আর হাইড্রোজেন আর OH মিলে গিয়ে তৈরি করলো জল। এইটাই হচ্ছে স্টার তৈরি হচ্ছে বিক্রিয়াতে, তাই জন্য একে স্টারিফিকেশন বিক্রিয়া বলা হয়ে থাকে। এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে দেয়। আশা করি তোমরা এই অধ্যায়টা বুঝতে পেরেছো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিও। ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল PKB Math।